ইট সংক্রান্ত যে স্পেশাল সাজেশনের দিকে যাচ্ছিলাম, সেই সাজেশনের লেসনে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো ফিজিক্যাল অপটিক্স, 2 নম্বর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং 3 নম্বর সিম্পল হারমোনিক মোশন। প্রথমে আমরা ফিজিক্যাল অপটিক্সের ডিফ্র্যাকশন সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে ভাবছি। ইন এ ডিফ্র্যাকশন প্যাটার্ন অফ সিঙ্গেল স্লিট অফ উইডথে দ্য ফার্স্ট মিনিমাম ইজ অবজার্ভড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ফার্স্ট মিনিমা দেখা গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তার মানে ফার্স্ট মিনিমার জন্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 30 ডিগ্রি। তাহলে তোমরা জানো সেক্ষেত্রে সম্পর্ক হলো ডি সাইন থিটা সমান লামডা, অর্থাৎ আমরা তখন ওয়েভ ফ্রন্টটাকে দুটো সমানভাবে ভাগ করে থাকি এবং তার লেন্থ ওই যে ডি সাইন থিটা পথ পার্থক্য সেটা লামডার সঙ্গে সমান। এখানে থিটা বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে ডি সাইন 30 ডিগ্রি সমান লামডা, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে ডি সমান সমান হলো 2 লামডা। তাহলে এটাই হলো আমাদের প্রথম শর্ত, 1 নম্বর ইকুয়েশন লিখে দিলাম আমরা। এবার বলছো ইন লাইট অফ ওয়েভলেন্থ 5000 অ্যাংস্ট্রম ইজ ইনসিডেন্ট অন দ্য স্লিট, দ্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম ইজ অবজার্ভ অ্যাট অ্যান অ্যাঙ্গেল। কত অ্যাঙ্গেলে পাবো? ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম। সেকেন্ডারি ম্যাক্সিমামের জন্য কি হবে? ডি সাইন থিটা এন সমান সমান কী হয় দেখো, তখন ওয়েভ ফ্রন্টটাকে আমরা 3টে সমানভাবে ভাগ করি এবং সেখানে পথটা হয় 3 ইন্টু লামডা বাই 2, অর্থাৎ পথ পার্থক্যটা মোট হয় 3 ইন্টু লামডা বাই 2। পাশাপাশি দুটো অংশ থেকে আলো বিপরীত দশায় গিয়ে মেলে, দে উইল নালিফাই ইচ আদার। সুতরাং থার্ড অংশটার জন্য ওয়েভ ফ্রন্টের তৃতীয় অংশটার জন্য কিন্তু এখানে ম্যাক্সিমাম আমরা পেয়ে থাকি। তাহলে সাইন থিটা এন সমান সমান কত বলা যায় এখান থেকে? সাইন থিটা এন সমান সমান 3 লামডা বাই টুয়াইস ডি। কিন্তু তোমরা একটু আগে দেখলে ডি সমান সমান 2 লামডা, তাহলে সেই মানটা আমরা বসিয়ে দিতে পারি 3 লামডা বাই 2 ইন্টু 2 লামডা। লামডা লামডা কেটে গেল, তাহলে এটা হলো 3/4। তাহলে এখন সাইন থিটা এন সমান 3/4, তাহলে থিটা এন সমান সমান সাইন ইনভার্স 3/4। সুতরাং আমাদের আনসার হলো সাইন ইনভার্স 3/4। দেখো এইখানে যে অপশান ছিল সাইন ইনভার্স 3/4 মানে সি, এটা প্রবলেম নাম্বার 20, আগের দিনের কন্টিনিউয়েশন প্রবলেম নাম্বারে আছে। আগের দিন 19 পর্যন্ত দেখানো হয়েছিল, আগের 19 পর্যন্ত সলভ করা হয়েছিল। তাহলে আজকে 20 নম্বরের প্রথম প্রবলেমের অপশান হলো, কারেক্ট অপশান হলো সি। 20 অঙ্কের উত্তর হলো সি। এরপর আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব, কি বলছে দেখা যাক। ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ ডাবল স্লিট, interference fringes are obtained by using light of wavelength 4800 angstrom. ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে। If the first slit is covered with a thin sheet of glass having refractive index 1.4 and the second slit is covered with a sheet of same thickness but of refractive index 1.7, the central fringe is displaced to the position of fifth bright fringe, the thickness of the glass is. দেখো এইখানে তাহলে পথ পার্থক্য কত? যদি থিকনেস অফ গ্লাস যদি টি হয়, তাহলে একটার জন্য পথ পার্থক্য হলো μ1t আর একটার জন্য হলো μ2t। তাহলে এই এক্সট্রা পথ পার্থক্য হলো μ2 মাইনাস μ1 ইন্টু টি, এটা আমরা বলতে পারি। এটার জন্য কি হয়েছে? 5টা ফ্রিঞ্জ শিফট করেছে এবং 5টা ব্রাইট ফ্রিঞ্জ শিফট করে গেছে। তার মানে এটাই জন্য পথ পার্থক্য হবে কী হবে তোমার 5 ইন্টু লামডা। তো 5 ইন্টু লামডা, কারণ একটার জন্য 2 ইন্টু লামডা বাই 2 হয়। তাহলে এখানে 5টার জন্য মোট পথ পার্থক্য হলো 5 লামডা। এবার μ2 কত বলেছিল আর μ1 কত বলেছিল? দেখো একটা 1.4 বলেছে আর এটা 1.7। তাহলে এখানে কত দাঁড়ালো? 1.7 মাইনাস 1.4 ইন্টু টি সমান সমান, দেখো এখানে মিলিমিটার এককে গেছে 5 ইন্টু লামডা। লামডা কত অ্যাংস্ট্রম বলেছে? 4800 অ্যাংস্ট্রম। 4000 ইন্টু 4800, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তাহলে টি এর মানটা আমরা মিটার এককে পাবো 5×8 = 240 ইন্টু 10⁻⁻8 বাই 0.3, এত মিটারে পেলাম। এইবারে দেখো এটা 0.3টা 2400 বাই 3 হয়ে যাবে ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে এটা কত হলো? দেখো 8 ইন্টু 10⁻⁻6 মিটার। আর যদি মিলিমিটারে যেতে হয়, 1 মিটার মানে 10⁻³ মিলিমিটার, 8 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻³, তার মানে কত হলো?
8 × 10⁻³ মিলিমিটার। দেখো এখানে অপশানের মধ্যে যদি যাই আমরা, তাহলে বি এরটা হলো কারেক্ট, তাহলে কারেক্ট অপশান হলো 21 হলো বি। আসলে যদি এইরকম থিন ফিল্ম ইন্ট্রোডিউস করা হয়, তাহলে যেটার প্যাসেজে যেদিকে যে আলোর পথের প্যাসেজে, অর্থাৎ উপরের স্লিট বা নিচের স্লিট যেটার প্যাসেজে আমি থিন ফিল্ম ইন্ট্রোডিউস করব, সেটার দিকে ফ্রিঞ্জ শিফট করে যাবে। এখানে 5টা ফ্রিঞ্জ শিফট করেছে, কিন্তু কোনটা হয়েছে এখানে উপরেরটার প্রথমটার বলে দিয়েছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রথমে ছিল 1.4, পরে হয়েছে 1.7, তাহলে নিচেরটার পথ পার্থক্য বেশি, তাহলে ফ্রিঞ্জ শিফট করবে নিচের দিকে, কিন্তু 5টা ফ্রিঞ্জ শিফট করলো। কিন্তু এখানে থিন ফিল্ম ইন্ট্রোডিউস করলেও এটা মনে রাখতে হবে ফ্রিঞ্জ উইডথ কিন্তু আনচেঞ্জ থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা আর একটা। এরপরে হচ্ছে পোলারাইজেশন সংক্রান্ত অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ সার্টেন মিডিয়াম ইজ সাইন ইনভার্স 3/5, দ্য পোলারাইজেশন অ্যাঙ্গেল ইজ। দেখো তোমরা জানো সাইন থিটা সি সমান সমান 1/μ, আর যখন পোলারাইজিং অ্যাঙ্গেলে আলো পড়ে ব্রুস্টার অ্যাঙ্গেলের ক্ষেত্রে জানো তোমরা মিউ সমান ট্যান আইপি। তাহলে এই আইপি পোলারাইজিং অ্যাঙ্গেলের কথা চাওয়া হয়েছে, যে আলো প্লেটের উপর পড়েছে, যখন রিফ্র্যাক্টেড এবং রিফ্লেক্টেড রে কী হয়, এই আলো পড়েছে রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড রের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকেই বলা হয় ব্রুস্টার্স অ্যাঙ্গেল, এবং তখন মিউ সমান ট্যান আইপি হয়। তাহলে সাইন, দেখো তোমাকে বলেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সাইন ইনভার্স 3/5, তাহলে সাইন থিটা সি সমান 3/5, তাহলে মিউ সমান সমান 5/3। দেখো মিউ সমান ট্যান আইপি, তাহলে ট্যান আইপি সমান সমান হলো 5/3, তাহলে আইপি সমান সমান কত, অতএব আইপি সমান ট্যান ইনভার্স 5/3। সুতরাং আমাদের আনসার কী হলো, ট্যান ইনভার্স 5/3। সুতরাং বি হলো কারেক্ট অপশান। সুতরাং বি হলো কারেক্ট অপশান। 22 নম্বর প্রবলেমের আনসার হলো আমাদের বি। এইবার পরের পেজে আমরা যাই। পরের পেজে কি বলছে, when angle of incidence is 60 degree on the surface of a glass slab, it is found that reflected ray is completely polarized, the velocity of light is। দেখো এখানেও তাই, যে রিফ্লেক্টেড রে যখন পোলারাইজড হয় তখন রিফ্লেক্টেড আর রিফ্র্যাক্টেড রে পরস্পর লম্ব হয়, রিফ্লেক্টেড রে টোটালি পোলারাইজড হয়, রিফ্র্যাক্টেড রে পার্সিয়ালি পোলারাইজড হয়, এবং সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকেই বলা হয় ব্রুস্টারের কোণ। এইখানেতে আমাদের যেটা বলছে যে তাহলে আমরা ব্রুস্টারের কোণের জন্য একটু আগে দেখলাম মিউ সমান সমান ট্যান আইপি, অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে আইপি হলো 60 ডিগ্রি, তাহলে মিউ সমান সমান ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3, কিন্তু মিউ সমান তো তোমরা জানো C/V, তাহলে বলছি দ্য ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস, তাহলে ভি এর মানটা আমাদের চেয়েছে, তাহলে ভি = C/μ। সি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই √3, একটা √3 কেটে গেলে থাকলো √3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং গ্লাস মাধ্যমে আলোর বেগ √3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আনসার হলো বি, √3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 23-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 24 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। কি বলছে 24 নম্বর প্রবলেম, সেটা আগে দেখা যাক। এ বিম অফ ন্যাচারাল লাইট ফলস অন এ সিস্টেম অফ 5 পোলারয়েডস, পরপর 5টা পোলারয়েড আছে, হুইচ আর অ্যারেঞ্জ ইন সাকসেশন সাচ দ্যাট দ্য পাস অ্যাক্সিস of each polaroid is turned through 60 degree with respect to preceding one, আগেরটার তুলনায় পরেরটা 60 ডিগ্রি কোণে ঘোরানো আছে। The fraction of light intensity that passes through the system, দেখো প্রথম হলো ন্যাচারাল লাইট ফল করেছে, তার মানে সেটা ছিল আনপোলারাইজড লাইট। তাহলে আনপোলারাইজড লাইট যখন পড়বে তখন তোমরা জানো যে I0 আলো পড়লে প্রথম পোলারয়েড 1 নম্বর পোলারয়েডের পরে আলোর ইন্টেন্সিটি হবে I0/2, তারপরে কিন্তু 4টে পোলারয়েড থাকলো। এখন কিন্তু আলোটা পোলারাইজড। এই পোলারাইজড আলোর ক্ষেত্রে তোমরা জানো, তোমাদের এটা জানা আছে যে এখানেতে যে আলো বেরোবে সেই আলোর ইন্টেন্সিটি হয় I1 × cos² θ।
তাহলে এই রকম প্রতি ক্ষেত্রেই থিটাটা এক, কটা পোলারয়েড আছে? আরও চারটে। আর এই I1 সমানই আমাদের কিন্তু I0/2 প্রথম পোলারয়েডের পরে, তারপরে আর চারটে আছে। তাহলে সেখান থেকে যে আলো বেরোবে তার ইন্টেন্সিটি কী হবে? I ড্যাশড সমান সমান I0/2 হলো কস স্কোয়ার কত ডিগ্রি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলেছে? 60 ডিগ্রি, একটার সঙ্গে আরেকটার অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রি হোল টু দি পাওয়ার কিন্তু 4, কারণ এক একটা থেকে কস স্কোয়ার 60 হলো 4বার কস স্কোয়ার 60 হবে এরকম। তাহলে I0/2 কস 60 মানে সাইন 30 মানে হাফ, তার হোল স্কোয়ার মানে 1/4 টু দি পাওয়ার কত হলো? 4। দেখো I0/2 থাকলো 4, 4 4 16, 4 16 64, 4 64 256 সমান 1/256 হলো। তাহলে দাঁড়ালো গিয়ে I0 বাই কত দাঁড়ালো? 256 দুগুণ 512, তাহলে I0/512। তাহলে দ্য ফ্র্যাকশান অফ লাইট ইন্টেন্সিটি দ্যাট পাসেস থ্রু দ্য সিস্টেম, লাইট ইন্টেন্সিটির যে ফ্র্যাকশানটা বেরোবে সেটা কত ফ্র্যাকশান বেরোবে? 1/512। সুতরাং 24-এর কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এইবারে পরের প্রশ্নে যাচ্ছি, 25 নম্বর প্রশ্ন। কি বলছে? 25 নম্বর প্রশ্নে তোমার বলছে আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি 32 watt per meter square is incident on the combination of three polaroids. The first and the last polaroids are crossed, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। If the intensity of light transmitted be 3 watt per meter square, then what is the angle between first two polaroids? তাহলে দেখো কি কি বলছে। আনপোলারাইজড লাইট পড়েছে, তাহলে ফার্স্ট পোলারয়েড থেকে যখন আলো বেরোচ্ছে 1 নম্বর পোলারয়েড ক্রস করে, তার ইন্টেন্সিটি হবে I0/2। এরপরে কী হবে? এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে তারপরেরটাই কী হবে? 2 নম্বর থেকে যখন আলো বেরোবে তার ইন্টেন্সিটি হবে I0/2 ইন্টু কস স্কোয়ার থিটা। তারপরে দুটো 1 আর 3 কিন্তু ক্রসড আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল π/2, তার মধ্যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার অ্যাঙ্গেল থিটা হলে দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার অ্যাঙ্গেল π/2 মাইনাস থিটা। তাহলে এই তৃতীয়টা থেকে যে আলো বেরোবে তার ইন্টেন্সিটি I0/2 কস স্কোয়ার থিটা পড়েছে ইন্টু কস স্কোয়ার π/2 মাইনাস থিটা হবে এর সঙ্গে, কারণ পরেরটার অ্যাঙ্গেল কিন্তু পরের দুটোর অ্যাঙ্গেল কিন্তু π/2 মাইনাস থিটা। তাহলে এটা হবে কস স্কোয়ার π/2 মাইনাস থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে শেষ পর্যন্ত যে আলো বেরোলো তার ইন্টেন্সিটি হলো I0/2 ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটাই যদি আমরা একটু গুছিয়ে লিখে নিই, দেখো I0/2 একটা 1/4 নিয়ে নিলাম, তাহলে এখানে হলো 2 সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার, তার মানে সাইন 2 থিটা, তার মানে থাকলো কত? I0/8 ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, তার স্কোয়ার হয়েছে। এই আলোটারই ইন্টেন্সিটি কত? 3 ওয়াট পার মিটার স্কোয়ার, আর যেটা পড়েছিল সেটা ছিল 32। তাহলে এইখানে যদি আমরা I3 বলি, তৃতীয়টা থেকে যেটা বেরোলো সেটা 3, আর I0 ছিল 32/4 ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা। তাহলে কত হলো? সাইন স্কোয়ার 2 থিটা সমান 3 4 12 বাই কত দাঁড়াচ্ছে? দেখো এখান থেকে সাইন স্কোয়ার 2 থিটা আরেকবার দেখে নিই আমরা, I0/8 হয়েছিল, আচ্ছা হোক। তাহলে এখানে দাঁড়ালো I3 সমান I0 32 বাই এটা 8, তাহলে এখানে কত হলো? 3 8 24/32, 24/32 সাইন স্কোয়ার 2 থিটা সমান 24/32। তাহলে কত হলো? দেখো 8 দিয়ে কাটলে 3/4, তাহলে সাইন 2 থিটা সমান সমান কত হলো? √3/2। তাহলে 2 থিটা সমান কত? তোমরা জানো √3/2 হলো সাইন 60 ডিগ্রির মান, তাহলে 2 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে প্রথম দুটো পোলারয়েডের মধ্যে যে অ্যাঙ্গেল ছিল সেটা কত ছিল? কত বেরোলো আমাদের? 30 ডিগ্রি। সুতরাং বি হলো কারেক্ট অপশান। সুতরাং 25 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো বি। নেক্সট 26 নম্বর প্রশ্নে যাব আমরা। 26 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দ্য ইন্টেন্সিটি at the maximum in YDAC, Young's double slit experiment, is I0. Distance between the two slits D equals to 5 lambda. And what will be the intensity in front of one of the slits on the screen placed at a distance D equals to 10 B? তো দেখো
কি বলছে, এই হলো আমাদের দুটো স্লিট। কোনো একটা স্লিটের সামনে আলোর ইন্টেন্সিটি আমার চেয়েছে। আলোর ইন্টেন্সিটি বের করতে গেলে আমাকে পথ পার্থক্য বের করতে হবে। এবং দেখো এই দূরত্বটা বলে দিয়েছি আমাদের ডি, এইটা হলো ক্যাপিটাল ডি। তাহলে দেখো এবি একটা পথ আর একটা সিবি। তাহলে সিবি পথটা কত? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করলে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো পথ পার্থক্য কত? সিবি মাইনাস এবি সমান সমান √ওভার ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ডি। দেখো ক্যাপিটাল ডি যদি আমরা কমন নিয়ে বের করে দিই, 1 প্লাস ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ডি। এবার বাইনোমিয়াল এক্সপানশান নিলে 1 প্লাস ডি স্কোয়ার বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস ডি, গুণ করে লিখলে কত হলো? ডি প্লাস ডি স্কোয়ার বাই 2d মাইনাস ক্যাপিটাল ডি। দেখো ডি কেটে গেল, তাহলে হলো ডি স্কোয়ার বাই 2d। তাহলে পথ পার্থক্য হলো কত? ডি স্কোয়ার বাই 2d। এইবার দেখো কোন ফ্যাক্টরটাকে কি বলেছে। এখানে তোমাকে বলে দিয়েছে কিছু কিছু কথা। ডিস্টেন্স বিটুইন টু স্লিটস কত? ডি ইকুয়ালস টু বলে দিয়েছে 5 ল্যামডা। তাহলে স্মল ডি সমান কিন্তু আমাদের 5 ল্যামডা বসাতে পারি। আর ক্যাপিটাল ডি সমান সমান কত বলেছে? 10 ইন্টু স্মল ডি মানে 50 ল্যামডা বসাতে পারি। তা দেখো এই যে পথ পার্থক্য আমাদের যেটা বেরোলো, এটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। স্মল ডি এর জায়গায় 5 ল্যামডা বসিয়ে নিলাম, তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি মানে 50 ল্যামডা। তাহলে দেখো 25 ল্যামডা স্কোয়ার বাই 100 ল্যামডা মানে ল্যামডা বাই 4। তাহলে পথ পার্থক্য হলো কিন্তু আমাদের ল্যামডা বাই 4। তাহলে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য ফাই সমান সমান 2পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ডেল্টা এক্স। এই পথ পার্থক্যই হয়েছে আমাদের কত? ল্যামডা বাই 4। তাহলে 2পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 4 দ্যাট ইজ ইয়োর পাই বাই 2। এইবার দেখো যে কোনো বিন্দুর ইন্টেন্সিটি কী হবে? সেন্ট্রাল পজিশনের সাপেক্ষে কত হয়? আই ইকুয়ালস টু I0 কস স্কোয়ার ফাই বাই 2 সমান সমান I0 কস স্কোয়ার ফাই হলো গিয়ে পাই বাই 2, তাহলে কস স্কোয়ার পাই বাই 4 সমান সমান I0 কস পাই বাই 4 মানে 1/√2, তার হোল স্কোয়ার আছে, তাহলে I0 বাই 2। সুতরাং ইন্টেন্সিটি হবে কত? I0 বাই 2। তাহলে সি এরটা কারেক্ট আনসার। তাহলে এখানে আমাদের 26-এর কারেক্ট আনসার হলো সি। 26 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো সি। এইবারে আমরা পরের পেজে যাচ্ছি, 27 নম্বর পেজে। কি বলছে দেখো, বলছে কি দ্য ইন্টেন্সিটি অফ লাইট অ্যাট এ পয়েন্ট অন দ্য স্ক্রিন হোয়ার দ্য পাথ ডিফারেন্স ইজ ল্যামডা ইজ কে। ইন্টেন্সিটি হলো কে। দ্য ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট হোয়ার দ্য পাথ ডিফারেন্স ইজ ল্যামডা বাই 4 উইল বি। দেখো তাহলে প্রথমে ফাই সমান সমান দশা পার্থক্য সমান কত? 2পাই বাই ল্যামডা ইন্টু কত বলেছে? হোয়াট দ্য পাথ ডিফারেন্স ল্যামডা ইন্টু ল্যামডা, তাহলে পথ পার্থক্য হলো 2পাই। তাহলে এইবারে পথ পার্থক্যের ইকুইভ্যালেন্ট দশা পার্থক্য ফাই সমান 2পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা মানে 2পাই, তাহলে 2পাই রেডিয়ান হলো দশা পার্থক্য করসপন্ডিং। এখন তোমরা জানো যে কোনো বিন্দুর ইন্টেন্সিটি আই ড্যাশ সমান I0 কস স্কোয়ার ফাই বাই 2। তাহলে এখানে কত হবে? I0 কস স্কোয়ার পাই, কস পাই মানে -1, তার হোল স্কোয়ার মানে +1, তাহলে আই ড্যাশ হলো I0। এবার বলছে এই I0টা বলে দিয়েছে কে। দ্য ইন্টেন্সিটি এট এ পয়েন্ট হোয়ার দ্য পাথ ডিফারেন্স ইজ ল্যামডা বাই 4। দেখো যদি ল্যামডা বাই 4 পথ পার্থক্য হয়, তাহলে দশা পার্থক্য ফাই 2 সমান 2পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই 4, তাহলে কত হবে? পাই বাই 2। তাহলে এখন ইন্টেন্সিটি কত? আই ডবল ড্যাশ সমান I0 কস স্কোয়ার ফাই বাই 2 মানে পাই বাই 4, তার মানে কত হলো? দেখো তোমার এইখানে কিন্তু চলে এলো কত? কস স্কোয়ার পাই বাই 4। কস স্কোয়ার পাই বাই 4 মানে কত? কস পাই বাই 2 মানে 1/√2, তার হোল স্কোয়ার, তার মানে I0 বাই 2। দেখো আগে ওই I0টাই তো আমরা বলেছিলাম কে, তাহলে এখন কত হয়ে গেল? কে বাই 2। তাহলে আমরা বলতে পারি ইন্টেন্সিটি হলো কে বাই 2। তাহলে আরেকবার আমরা দেখে নিই। প্রথম ক্ষেত্রে আমাদের দশা পার্থক্য হয়েছিল কত? 2পাই। তাহলে যখন 5/2 করলাম, কস স্কোয়ার পাই হলো, কস পাইয়ের মান -1, সুতরাং এটা I0ই হলো, সেটা কি। পরের ক্ষেত্রে কি হলো? পথ পার্থক্য ল্যামডা বাই 4, তাহলে দশা পার্থক্য কি দাঁড়ালো? দেখো পাই বাই 2,
তাহলে কস স্কোয়ার 5/2 মানে কস স্কোয়ার π/4, π/4 মানে 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে k/2। তাহলে কারেক্ট আনসার হলো 27 হলো গিয়ে আমাদের সি। তাহলে 27 নাম্বার কোশ্চেনের আনসার হলো সি। এইবারে আমরা এই ফিজিক্যাল অপটিক্সের লাস্ট প্রবলেমে যাচ্ছি। লাস্ট প্রবলেমে কি বলছে, দ্য ইকুয়েশন অফ টু লাইট ওয়েভস আর ওয়াই ইকুয়ালস টু 8 সাইন ওমেগা টি আর একটা y2 সমান 6 সাইন ওমেগা টি প্লাস 5, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি উইল বি। দেখো আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম সমান কি হয়, সমান a1 প্লাস a2 হোল স্কোয়ার বাই a1 মাইনাস a2 হোল স্কোয়ার। দেখো এখানে অ্যাম্প্লিটিউডগুলো কত, প্রথমটার 8 ইউনিট, পরেরটা 6 ইউনিট। তাহলে এখানে কত হবে, ওপরে 8 প্লাস 6 হোল স্কোয়ার বাই নিচে কত হবে 8 মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে উপরে কত হলো 14 স্কোয়ার, মানে 14 ইন্টু 14, নিচে কত 2 ইন্টু 2, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, তাহলে কত হলো 49/1, 49:1। সুতরাং ইন্টেন্সিটি রেশিও হলো 49:1। সুতরাং 28-এর কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের বি। সুতরাং আমাদের ফিজিক্যাল অপটিক্স পার্ট শেষ হলো। এরপরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অংশে যাব এবং এসএইচএম নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা এসএইচএম অংশে ঢুকে পড়ছি। এসএইচএম অংশে কি দেখা যাচ্ছে দেখো, এরপরে আমাদের অংশ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এসএইচএম। আগে এসএইচএমের থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অংশ গেলে হয়, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অংশই নিচ্ছি। নেক্সট, দ্য ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছি যে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কি বলছে, অফ এ প্লেন E.M.Wave ইজ গিভেন বাই। দেখো ম্যাগনেটিক ফিল্ড BY সমান বলে দিয়েছে এত টেসলা ইন্টু সাইন 0.5 ইন্টু 10⁻³ x প্লাস 1.5 ইন্টু 10⁻11t। হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। দেখো এইখানে ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি তোমার কাছ থেকে ওয়েভটা চেয়েছে। তোমরা জানো এইখানে এইরকমভাবে লেখা যায়, সাইন ফাংশানটাকে 2π/λ ইন্টু ভিটি মাইনাস বা প্লাস এক্স। এবার দেখো তাহলে একটা পার্ট হলো 2π, v/λ মানে n, তাহলে 2πn, টি এর সঙ্গে যুক্ত পার্টটাই হলো 2πn, তাহলে 2nπ সমান সমান আমরা কত বলতে পারি 1.5 ইন্টু 10⁻11। আরেকটা কি আছে দেখো, এক্সের সঙ্গে কত আছে 2π/λ, তাহলে 2π/λ সমান 0.5 ইন্টু 10⁻³ এই দুটো পার্ট আমরা লিখে নিতে পারি। আমার কাছে চেয়েছে ওয়েভ লেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এইখান থেকে যদি আমরা দেখি এন এর মান হচ্ছে কত, এন সমান 1.5 ইন্টু 10⁻11 বাই 2π মানে 6.28। দেখো 6.28 দিয়ে এইখানে যদি আমরা কাজ করি 1256 হচ্ছে 1500-র মধ্যে, যদি দশমিকটা তুলেও নামিয়ে নিতাম তাহলে 1256, তার মানে কত হলো 44, 1300, 240, 2440, তার মানে 2.3 হচ্ছে, 3 হলে কত হচ্ছে 1884, 1884 মানে 1656, 9, 5560, তাহলে 6×9 = 54, 6×8 = 2.38 ইন্টু, দেখো এখানেতে একটা কিন্তু আমরা একটা সংখ্যা বাড়িয়ে নিলে 15 হতো, তাহলে একটা শূন্য এখানে হেরফের হবে ইন্টু 10⁻10 হার্জ। সুতরাং ফ্রিকোয়েন্সি অফ দ্য E.M.Wave আমরা পেলাম। ওয়েভ লেন্থও এখান থেকে পেয়ে যাবো। ওয়েভ লেন্থ কত হবে দেখো 0.5 মানে হাফ ইন্টু 10⁻3, নিচে হলো 2π, তার মানে নিচে হলো 4π, 10⁻3/4π। দেখো এইখান থেকেও হতে পারতো, আরেকটা দিকও ছিল কিন্তু আমাদের, সেইখান থেকেও আমরা এটা কষে ফেলতে পারতাম। সেটা হচ্ছে এন বেরিয়ে গিয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেন্থ যদি লামডা হয় তাহলে সি সমান এন লামডা, তাহলে লামডা সমান কত c/n, সি কত 3 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড ডিভাইডেড বাই এন 2.38 ইন্টু 10⁻10। দেখো 3কে 2.38 দিয়ে একবারে গেল 2.38, তাহলে 0.62, 620। তাহলে দেখো এটাও দুবারে গেল, তিনবারে কিন্তু যাচ্ছে না, 476, 620 মানে হচ্ছে 144, 1440। দেখো এটা এবারে 6বারে যাচ্ছে ইন্টু 10⁻² মিটার, তার মানে কত হলো তোমার 1.26 সেন্টিমিটার।
এবার বলছে রাইট অ্যান এক্সপ্রেশন ফর ইলেকট্রিক ফিল্ড। দেখো এটা ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল। তুমি জানো এখানে বিজিরোর মান কত দাঁড়ালো? এই যে এটা এর যে অ্যাম্প্লিটিউড 2 × 10⁻⁷ টেসলা। এখানে তুমি জানো সি সমান E0/B0, তাহলে E0 কত হবে? E0 সমান হয়ে যাবে B0 × C। B0 কত হয়েছে? 2 × 10⁻⁷। সি কত? 3 × 10⁸। তাহলে 3 2 6, আর এখান থেকে 10 এলো 60, তাহলে 60 ভোল্ট পার মিটার। তাহলে E0-র মান হলো 60 ভোল্ট পার মিটার। এইবার দেখো যদি আমার BY নিয়ে থাকি, ওয়েভের প্রপাগেশন এক্স ডাইরেকশানে, তাহলে ইটাকে আমাদের অবশ্যই জেড দিয়ে দেখাতে হবে। তাহলে EZ সমান কি দাঁড়ালো? এটা 60 বেরোলো, 60 ভোল্ট পার মিটার, কারণ ওখানেও আমাদের একক দেওয়া আছে 60 ভোল্ট পার মিটার। আর একই ফেজে কাঁপে দুটো ওয়েভই, সুতরাং এখানে ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু একই লিখে দেবো। তাহলে কী লিখবো? 0.5 × 10⁻³ প্লাস কত লিখবো? 1.5 × 10⁻11t। তাহলে কত লিখবো এখানে? 1.5 × 10⁻11 × t। সুতরাং ওখানে ফেজ অ্যাঙ্গেলটা একই থাকবে কার? সাইনের। তাহলে সাইন 0.5 × 10⁻³ এখানে যা ছিল, প্লাস 1.5 × 10⁻11t, এখানে সেটাই কমপ্লিট করলাম। সুতরাং এইখানে ইজেড হলো 60 ভোল্ট পার মিটার ইন্টু সাইন 0.5 × 10⁻³ প্লাস 1.5 × 10⁻11 × t। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে ফাইন্ড দ্য এনার্জি কন্টেইনড ইন এ সিলিন্ডার অফ ক্রস সেকশন এত অ্যান্ড লেন্থ এত। দেখো এখান থেকে এনার্জি ডেন্সিটি পেতে পারি। এখানে ইলেকট্রিক ফিল্ড যখন বলেছে, সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ডেন্সিটি হয় সেটা হয় 1/2 ε0 × E0²। ডেন্সিটি মানে প্রতি একক আয়তনে। তাহলে একে চোঙের আয়তন দিয়ে আমি যদি গুণ করে দিই, তার মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য দিয়ে, তাহলে এই টোটাল এনার্জি যেটা চেয়েছে সেটাই পেয়ে যাব। দেখো এখানে 1/2 ε0-র মান হলো 8.85 × 10⁻⁻12। E0 কত এখানে বলেছে? 50 নিউটন পার কুলম। এটা কিন্তু আমাদের বলে দিয়েছে, তাহলে E0² মানে 50²। এইবার দেখো এ ক্রস সেকশন বলেছে কত? 10 সেন্টিমিটার², কিন্তু আমার মিটার স্কোয়ারে নিয়ে যেতে গেলে 10⁻⁻4 দিয়ে গুণ। লেন্থ বলে দিয়েছে 50 সেমি, তাকে যদি মিটারে নিয়ে যেতে হয় ইন্টু 10⁻²। সুতরাং আমাদের কীরকম আসছে দেখো 8.85/2 ইন্টু 2500 ইন্টু 50 × 10, 500 থাকলো, 2500 আর 500 ইন্টু 10⁻, দেখো 16 10⁻−18 হলো। এবার দেখো এই 4টে শূন্য সরিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা একটু সহজ হবে। 8.85 ইন্টু কত? 125, 4টে শূন্য কিন্তু আমি গুণে সরিয়ে দিলাম, তাহলে 10⁻14 হলো। 10⁻14 হলো। এইবার গুণটা আমাদের করতে হবে। 5 125, 625 হাত থাকলো 62, 8 বারে 1062, তার মানে 106 হাতে থাকলো। এইবারে 8 বারে আবার 1000, 1000 আর 106, 1106। তাহলে 2 ঘরে দশমিক ইন্টু 10⁻14। নিচে কিন্তু আমাদের আরেকটা 2 আছে, তাহলে কত হচ্ছে দেখো? 2 ঘর সরিয়ে দিচ্ছি, 11.06কে 2 দিয়ে ভাগ, তাহলে 5.53 নিয়ারলি ইন্টু 10⁻, 2 ঘর সরিয়েছি -12 জুল। সুতরাং এনার্জির পরিমাণ 5.53 × 10⁻12 জুল। এইরকম আসছে 5.53 × 10⁻12 জুল। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। এই প্রবলেমটা ছিল আমাদের প্রবলেম নাম্বার বি, প্রথমটা ছিল এ। এবং এইখানেতে আমাদের কিন্তু দেখলাম যে ইলেকট্রিক ভেক্টর এবং ম্যাগনেটিক ভেক্টর সেম ফেজে কাঁপতে থাকে, তারা পিরিয়ডিক্যালি কাঁপে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, তাদের চেঞ্জ হয় পিরিয়ডিক। তাদের ওয়েভ লেন্থ বেরিয়ে গেলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ ইন ভ্যাকুয়াম, তাহলে আমরা সি সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড সহজেই বসিয়ে দিয়ে আমরা অ্যাপ্রোচ করেছি। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। প্রবলেম নাম্বার তাহলে নিশ্চয়ই এরপরে আমাদের আসবে সি। সি প্রবলেম কি বলছে?
বলছে ইন এ রিজিয়ান অফ ফ্রি স্পেস দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট সাম ইনস্ট্যান্ট অফ টাইম টি ই বলে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড বি। দেখো ই আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বের করা মানে ই ডট বি বের করা। এবং তোমরা জানো যখন ডট প্রোডাক্ট করবো আই ডট আই জে ডট জে কে ডট কে সার্ভাইভ করবে, তাহলে 80 ইন্টু কত থাকবে আই ডট আই করলে ইন্টু 0.2 প্লাস জে ডট জে মানে 32 ইন্টু 0.08 মানে 8 ইন্টু 10⁻⁻² মাইনাস 64 ইন্টু 0.29 মানে 29 ইন্টু 10⁻⁻²। এই যোগ বিয়োগটা করলে কত হচ্ছে দেখো 80 160 16 প্লাস 256 পয়েন্টে 32 ইন্টু 8 240 256 দশমিক 2 ঘরে গেল 2.56 মাইনাস দেখো 64কে 29 দিয়ে গুণ 9 বারে দেখো 540 36 576 হাতে থাকলো 57 128 8 57 128 7 35 35 185 কঘর 10⁻⁻², 18.56। এদিকেও আছে 18.56 প্লাস, ওদিকেও মাইনাস 18.56, সো 0। তাহলে ই আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু কত ডিগ্রি 90 ডিগ্রি। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড বি ইজ কত 90 ডিগ্রি। এটাই আনসার বেরোলো। নেক্সট, ডিটারমিন দ্য পয়েন্টিং ভেক্টর অফ দিস ফিল্ডস। এই ফিল্ডগুলোর পয়েন্টিং ভেক্টর যদি আমরা লিখি, পয়েন্টিং ভেক্টর পি সমান সমান 1/μ0 ইন্টু ই ক্রস বি। তাহলে ই ক্রস বি ভেক্টর করতে হবে। এবার দেখো μ0-র মানটা কত 4π ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। ই ক্রস বি করবো, ডিটারমিনেন্ট ফর্মে চলে যাচ্ছি, আই জে কে। ই এর কম্পোনেন্টগুলো দেখো আছে 80 32 মাইনাস 64, তাহলে 80 একটাই হলো, আরেকটায় 32, আরেকটায় মাইনাস 64। বি এর কত আছে 0.2 0.2, তারপরেরটায় 0.08, তারপরেরটায় আছে 0.29, তাহলে লাস্ট হলো 0.29। এইবারে আমাদের এই ক্রস প্রোডাক্টটা করতে হবে। 1/4π ইন্টু 10⁻⁻7 থাকলো, দেখো আই ইন্টু 32 ইন্টু 29, 29 দুগুণ 58, 5 হাতে 3 29 87 আর 5 92, তাহলে কত হলো 2 ঘরে 9.28 মাইনাসে মাইনাসে প্লাস 8 64 512 2 ঘরে দশমিক পড়ে গেল, তার মানে 14.4 এলো এখানে। প্লাস জে ইন্টু কত দেখো, যেটাকে প্লাস না করে যদি মাইনাস করি তাহলে এই লিডিং ডায়াগোনাল এটা 8 ইন্টু এটা 8 9 72, হাত থাকলো 7, 8 2 16 আর 7 23, 2 ঘরে দশমিক 23.2 প্লাস 64 দুগুণ কত 128 প্লাস 64 দুগুণ 128 দাঁড়াচ্ছে। তাহলে এইখানেতে দেখো এখানে হচ্ছে 64 দুগুণ 128, তাই তো? এইখানে হচ্ছিল একটুকু ভুল হয়েছে 32 ইন্টু এটা নয়, যেটা যে বের করছি, তাহলে 80 ইন্টু 0.29, 80 ইন্টু 0.29 মানে 160 আর 72 232, হ্যাঁ এটা 23.2 আসছিল ঠিকই, মাইনাস 64 দুগুণ 128, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 128-এ দশমিক পড়লো 12.8, 12.8 প্লাস কে ইন্টু কত থাকছে দেখো, কে ইন্টু কে অফ হয়ে গেলে 8 8 64 640 2 ঘরে যাচ্ছে, তার মানে 6.4 মাইনাস এই দেখো এইখানে, তাহলে আমাদের কে ইন্টু হলো 6.4 মাইনাস আবার 6.4, তাহলে কে কম্পোনেন্ট কিন্তু থাকলো না, এটা 0 হয়ে গেল। তাহলে দেখো কত হলো 1/12.56 ইন্টু 10⁻⁻7 থাকলো, উপরে কত থাকলো দেখো 9 আর 5 14, 14.4 আই 14.4 আই, তারপরের টার্মে কত হলো 35 আর 1 36 জে মাইনাস 36 জে। এটাকে আমরা কিন্তু এইবারে ভাগ করব, দেখো যখন জে এর কম্পোনেন্ট লিখছিলাম এটা প্লাস হয়ে গিয়েছিলো তাই যোগ হয়েছে ওখানে, তাহলে এইখানে দেখো 12.56 দিয়ে 14কে ভাগ 1.
1256 আর 1440, তার মানে 16 কম 200 থেকে, তার মানে 184, 1840, 1256 দিয়ে তাহলে 1.1 মতনই আসছে প্রথম ভাগটা করে, তাহলে এখানে 1.15 আই মাইনাস, দেখো এইখানে তাহলে কত হচ্ছে, 12×24, 12×24 25 হলো, ধরো 11, 110, তাহলে 9×108, 2.8, এটা জে ইন্টু 10⁻7, এটাই পয়েন্টিং ভেক্টর। 10টাকে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে 11.5 আই মাইনাস 28 জে ইন্টু 10⁻7, এইভাবে পয়েন্টিং ভেক্টর আমরা সহজেই বের করতে পারি। এইবার ডি এর প্রশ্নে আমাদের কি বলেছে সেটা দেখা যায়। ডি এর প্রশ্নে বলছে যে লাইট উইথ অ্যান এনার্জি ফ্লাক্স 18 watt per centimeter square fall on a non-reflecting surface at normal incidence. If the surface has an area 20 centimeter square, then find the average force exerted on the surface ডিউরিং এ স্প্যান অফ 30 মিনিট। তাহলে আমরা দেখি এখন ওই সারফেসে কতটা এনার্জি পড়েছে ওই সময় ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে? কতটা সময় ইন্টারভ্যাল বলেছে, হ্যাজ অ্যান এরিয়া অফ এত, দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য সারফেস ডিউরিং এ স্প্যান অফ 30 মিনিট। তাহলে দেখো কতটা, 18 ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 18 জুল পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত সেকেন্ড আছে, 30 মিনিট, মানে 30 ইন্টু 60 সেকেন্ড, তাহলে এতটা জুল হলো প্রতি সেন্টিমিটার স্কোয়ারে। কত সেন্টিমিটার স্কোয়ার আছে, দেখো এটাও পার সেন্টিমিটার স্কোয়ারে আছে, আবার এরিয়াও 20 সেন্টিমিটার স্কোয়ার, সুতরাং আর চেঞ্জের দরকার নাই, ইন্টু 20, এত জুল এনার্জি পড়ছে। তাহলে ইউ আমরা লিখতে পারি এটা। তাহলে দেখো এইখানে তাহলে কত দাঁড়াচ্ছে, 18 ইন্টু 30 ইন্টু 60 ইন্টু 20 জুল। এবার ইউ বাই সি যদি আমরা করে নিই মোমেন্টাম যেটা এক্সার্টেড, কত হবে, তাহলে সি দিয়ে ভাগ। দেখো এখানে এক কাজ করতে পারো, 3 18 54 ইন্টু 6 2 12 ইন্টু 10⁻3 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻8, তাই এটা কত হলো, 54 ইন্টু 4 ইন্টু 10⁻⁻5, তার মানে 216 ইন্টু 10⁻⁻5 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবার ফোর্স এক্সার্টেড যদি আমরা এফ বলি, এফ সমান হলো পি বাই টি, পি এর মান কত, 216 ইন্টু 10⁻⁻5, টি কত বলেছিল, দেখো এখানে 30 মিনিট দেখেইছি আমরা, 30 মিনিট মানে 1800 সেকেন্ড। তাহলে দেখো 18 দিয়ে ভাগ করলে হলো 12 ইন্টু 10⁻⁻7 নিউটন, তার মানে 1.2 ইন্টু 10⁻⁻6 নিউটন। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে যদি সারফেসটা পারফেক্টলি রিফ্লেক্টিং সারফেস হতো, এটা নন রিফ্লেক্টিং বলে এটা হয়েছিল, সারফেসটা যদি রিফ্লেক্টিং সারফেস হতো তাহলে কিন্তু এখানে 2 দিয়ে একটা গুণ হয়ে যেত, তাহলে ফোর্সের মানটা কিন্তু 1.2 ইন্টু 10⁻6 নিউটনের বদলে 2.4 ইন্টু 10⁻6 নিউটন হতো। যদি রিফ্লেক্টিং সারফেস হতো তাহলে কিন্তু এখানে এফের মানটা দ্বিগুণ হয়ে যেত, কারণ চেঞ্জ ইন মোমেন্টাম কিন্তু দ্বিগুণ হতো। পি মোমেন্টামে গিয়েছিল, আবার পি মোমেন্টাম নিয়ে বিপরীত দিকে ফিরেছে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম তখন কিন্তু হতো পি মাইনাস অফ মাইনাস পি, তার মানে কত দাঁড়ালো, পি প্লাস পি, তার মানে হলো টোয়াইস পি। সুতরাং ওই যে মোমেন্টাম যেটা গেন করলো, বিকজ ইউ বাই সি করেছিলাম, এটা 2u বাই সি তখন করতে হতো। তাহলে ডি এর প্রবলেমের সলিউশন আমাদের হয়ে গেল। এবার নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি। নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেমে তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখি। নেক্সট প্রবলেমে বলছে এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার কনসিস্ট অফ two circular plates of radius r equals to 0.1 meter. They are separated by a short distance. If the electric field between the capacitor plates changes at d dt equals to 6 into 10⁻13 volt per meter second, find the displacement current. তোমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি সমান জানো ইপসিলন 0 ইন্টু ডি ফাই ই ডিটি। ফাই হলো ফ্লাক্স রিলেটেড উইথ দ্য ক্যাপাসিটার প্লেট। তাহলে এই ফাইটাকে আমরা কি লিখতে পারি, দেখো ফাইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি, যে ডিডিটি অফ এ ইন্টু ই,
এবার এ যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে এটা হলো ইপসিলন জিরো এ ইন্টু ডিইডিটি। তো এইভাবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা আইডিকে আমরা বের করতে পারি। এবার দেখো ইপসিলন জিরোর মান কত, 8.85 ইন্টু 10⁻⁻12। এইবার আর কি বলে দিয়েছে, বলেছে প্লেটের রেডিয়াস, সার্কুলার প্লেট, আবার তার রেডিয়াস বলেছে, তাহলে এ মানে পাই আর স্কোয়ার এবং রেডিয়াসটা মিটারে আছে। এখানেও আমরা এসআই অ্যাপ্রোচ করছি, তাহলে পাই ইন্টু কত হতো, 0.1 হোল স্কোয়ার। আর ডিইডিটি বলে দিয়েছে 6 ইন্টু 10⁻13। তাহলে দেখো কি দাঁড়ালো, 8.85 ইন্টু পাই ইন্টু 10⁻⁻2, এখানে -14 ইন্টু 6 ইন্টু দেখো 10⁻⁴ ক্যালকুলেশনটা 10⁻⁴, এই দুটোর গুণে -14 প্লাস 13 মানে 10⁻⁻1। তাহলে দেখো 8.85কে 6 দিয়ে আগে গুণটা সেরে নিই, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 5 6 30, 3 48 3 51 5, 48 আর 5 53, 53.1 ইন্টু 3.14 ইন্টু 10⁻⁻1। তাহলে দেখো এইখান থেকে আমরা এই রকম একটা মান পেয়ে যাচ্ছি, 53.1 ইন্টু 0.314। দেখো 314কে 314 হাতে থাকলো, 31 3 বারে 942 আর 31 942, 972, 973, তাহলে হাতে থাকলো 97। 5 বারে 1570, 1670 থেকে 3 কম 1667। তাহলে দেখো ভ্যালুটা দাঁড়ালো 3 আর 1 4, ঘর চলে যাক, 16.67 এত অ্যাম্পিয়ার। এটাই হলো আমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবং ডিসপ্লেসমেন্ট কারেন্টের এক্সপ্রেশন আইডি ইকুয়ালস টু ইপসিলন জিরো ডি ফাই ডিটি। যেহেতু এরিয়াটা কনস্ট্যান্ট, তাই এরিয়া কনস্ট্যান্ট বলে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে এলো, হলো ইপসিলন জিরো এ ডিইডিটি। শুধু মানটা বসালে বেরিয়ে গেল। ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, পরীক্ষায় পড়ার ক্ষেত্রে একটু গুরুত্ব বেশিই থাকে এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের। সুতরাং তোমরা এই টপিকটা একটু ভালো করে দেখে নেবে, যাতে তোমাদের সুবিধে পেতে পারো পরীক্ষার সময়। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। নেক্সট প্রবলেম কি বলছে, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার অফ প্লেট সেপারেশন 2 millimeter is connected to an electric circuit having source voltage 400 volt. What is the value of displacement current in 10⁻⁻6 second if the plate area is 60 centimeter square? দেখো আবার একই কি প্রশ্ন, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে আইডি সমান কত, ইপসিলন জিরো ডি ফাই ই ডিটি, এটা তো বলতেই পারি। এইবার দেখো এরিয়াও বলে দিয়েছে, এরিয়াটা আবারও কনস্ট্যান্ট, তাহলে একে বের করে নিয়ে ডিইডিটি বলতে পারি। এই ডিইডিটিটাকে কী করে বের করা যায়, ইপসিলন জিরো এ, ই মানে কত বলো, ই মানে হলো ভি বাই এল ডিভাইডেড বাই টি, এইভাবে লিখতে পারি। তাহলে ইপসিলন জিরো মান কত, 8.85 ইন্টু 10⁻⁻12। এরিয়া দেখো কত বলেছে, 60 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 60 ইন্টু 10⁻⁻4 মিটার স্কোয়ার। ভোল্টেজ ড্রপ 400 ভোল্ট, তাহলে ভি এর মান হলো 400। দেখো ডিস্টেন্স অফ সেপারেশন এল, কোথাও নিশ্চয়ই বলেছে ভ্যালু এত, ইত্যাদি ইত্যাদি। সেপারেশন বলে দিয়েছে দেখো 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটার মানে কত মিটার, 2 ইন্টু 10⁻³ মিটার। আর কি হয়েছে, টি টাইম বলেছে 10⁻⁻6 সেকেন্ড। এই হয়ে গেল। এবার ক্যালকুলেশান আমাদের 8.85 ইন্টু কত 6 ইন্টু 4/2 মানে 400/2, 200 করে নিচ্ছি, ইন্টু 2 ইন্টু দেখো 8.85 6 নিয়েছি, 2কে নিয়েছি, নিচে কত আছে দেখো 10⁻16 আর 3 10⁻13 থাকলো। আর নিচে এইখানে আর কি আছে দেখো 10⁻, কিন্তু আমাদের আছে -9। তাহলে কত হচ্ছে দেখো, 5 6 30, 3 48 3 51 5, 48 আর 5 53, 53.1 ইন্টু 2 ইন্টু 10⁻⁻4 সমান কত, 106.2 ইন্টু 10⁻⁻4 অ্যাম্পিয়ার। তাহলে কত হলো, 2 ঘর দশমিক সরিয়ে দিলাম, 1.062 ইন্টু 10⁻⁻2 অ্যাম্পিয়ার। সুতরাং ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান আমাদের অতি সহজে বেরিয়ে গেল। আবারও বলছি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেই অনুযায়ী ডিসপ্লেসমেন্ট কারেন্টের প্রবলেম কিন্তু এখানে পুট করা হয়েছে।
নেক্সট প্রবলেমে যাচ্ছি, বলছে ইএম ওয়েভ ট্রাভেলস ইন এ মিডিয়াম উইথ এ স্পিড আলোর বেগের থেকে কম বেগে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। দ্য রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম ইজ 1, ফাইন্ড দ্য রিলেটিভ ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ইলেকট্রিক্যাল পারমিটিভিটির মান তোমার কাছে চেয়েছে, তাহলে এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে জি, প্রবলেম নাম্বার জিতে। দেখো যে কোনো মিডিয়ামে যে বেগ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভি ইকুয়ালস টু 1/√of তোমরা জানো মিউ ইন্টু ইপসিলান হয়, বা ইপসিলান ইন্টু মিউ সমান ইপসিলান মানে কত? ইপসিলান 0 ইন্টু ইপসিলান আর, আর মিউ মানে মিউ 0 ইন্টু মিউ আর। তাহলে দেখো 1/√of মিউ 0 ইপসিলান 0 মানেই তো সি ডিভাইডেড বাই √of ইপসিলান আর ইন্টু মিউ আর। তাহলে দেখো ভি এর মান আমাদের বলে দিয়েছে, সি আমরা জানি, আর আমাদের কি বলেছে? বলেছে ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মানে মিউ আরও বলে দিয়েছে। তাহলে ইপসিলান আর আমাদের কী করে বেরোবে? ইপসিলান আর সমান সি স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু তোমার মিউ আর তো 1। তাহলে সি এর মান দেখো তুমি, সি এর মান কত হচ্ছে? 3 × 10⁸ বাই ভি কত? ভি বলে দিয়েছে বেগটা 2 × 10⁸। তাহলে এটা বসিয়ে দিলাম, এদের আবার হোল স্কোয়ার আছে ইন্টু মিউ আর 1/1। তাহলে দেখো এখানে 10⁸ কেটে গেল, 3/2 হোল স্কোয়ার মানে 9/4 মানে 2.25। তাহলে ইপসিলন আর এর মান হলো এখানে 2.25। এর পরের প্রশ্নে আসছি আমরা, কি বলছে? অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 40 MHz ট্রাভেলস ইন স্পেস ইন দ্য এক্স ডাইরেকশন, ডিটারমিন দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভ লেন্থ বের করার জন্য একটাই রাস্তা, সি সমান নিউ লামডা। নিউ বলে দিয়েছে, সি আমি জানি 3 × 10⁸। নিউ বলেছে কত? নিউ বলে দিয়েছে 40 MHz, তার মানে 40 × 10⁶ হার্জ। তাহলে লামডা কত আমাকে বের করতে হবে? তাহলে লামডা দেখো হলো, দেখো 10⁶কে আমি আউট করে দিতে পারি, তাহলে এখানে 300/40 মানে 7.5 মিটার। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভ লেন্থ হলো 7.5 মিটার। ফার্স্ট আনসার আমরা কিন্তু পেয়ে গেছি। এবার কি বলছে? অ্যাট সাম পয়েন্ট অ্যাট সাম ইনস্ট্যান্ট দ্য ইলেকট্রিক ফিল্ড হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু 750 Newton/Coulomb অ্যালং ওয়াই অ্যাক্সিস, ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দিস পজিশন। দেখো তোমরা তো জানো E0/B0 সমান সি। এবার E0 বলে দিয়েছে তোমাকে ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এবার কি বলছে? ম্যাগনেটিক ফিল্ডের মান সেখানে, তাহলে B0 মান তোমাকে বের করতে হবে। B0 সমান E0/সি। E0 কত বলেছে? 750 Newton/Coulomb। তাহলে 750 বসিয়ে দিলাম বাই সি। সি কত তোমার? 3 × 10⁸। একটা শূন্য তুমি কেটে দিতে পারো, তাহলে এইখানে থাকছে কত? দেখো একটা শূন্য কাটলে 10⁷, এটাকে 30 করলে 2.5 × 10⁻⁻6। তাহলে B0 মান 2.5 × 10⁻⁻6 টেসলা। সুতরাং এইচের আনসারও আমরা খুব সহজে পেয়ে গেলাম। এর পরের প্রশ্নে আমরা যাওয়ার চেষ্টা করি, কি বলছে দেখো, হুইচ রেডিয়েশনস আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ মাসলস এস, অর্থাৎ মাসল পেনে আমরা কোন রে ব্যবহার করি? তোমরা জানো ইনফ্রারেড রে, এখানে তাপ তরঙ্গ উত্তপ্তকরণটাই এখানে কাজে লাগে। নেক্সট কোশ্চেন, ইন কেস অফ লিনিয়ারলি পোলারাইজড লাইট দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কি হয়? ভ্যারিজ পিরিয়ডিক্যালি উইথ টাইম। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর উভয়েরই চেঞ্জ হয় কীভাবে? পিরিয়ডিক্যালি, এবং দুটো সেম ফেজে তোমরা যেন কাঁপতে থাকে এবং উভয় লম্বভাবে কাঁপে এবং তাদের উভয়ের সঙ্গে লম্ব দিকে ওয়েভের প্রপাগেশন হয়। ইন E.M.Wave অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড গিভস। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কিসের সৃষ্টি করে? স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড? তা তো নয়। চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হয় কন্ডাকশান কারেন্ট? তা তো নয়। এডি কারেন্ট? তাও নয়। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে যার সৃষ্টি করে সেটা হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তোমরা তো দেখলে আইডি সমান কত? এখনই অঙ্ক করলাম, d∅e/dt সমান ε0 a dE/dt। সুতরাং এই dE/dt, এই যে সময়ের সাপেক্ষে ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড, তার জন্য আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্টের সৃষ্টি হয়, এটা আমরা বলতেই পারি। এরপরের প্রশ্ন কি বলছে? দ্য এনার্জি অফ গামার এ ফোটন ইজ ই গামা
অ্যান্ড দ্যাট অফ এক্স রে ইজ ই এক্স অ্যান্ড দ্যাট অফ ভিজিবল লাইট ইজ ইভি। তাহলে বুঝতে পারছো ই গামা সব থেকে বড় এনার্জি, তারপরে এনার্জি কার এক্স রে, তারপরে কার ভিজিবল লাইটের ইভি। তাহলে ই গামা, তারপরে ই এক্স, তারপরে ইভি, তার মানে সি। তাহলে এই এল এর আমাদের কারেক্ট আনসার হলো এল এর কোশ্চেনের সি। এরপরে প্রশ্ন, দ্য ট্রান্সভার্স নেচার অফ ইএম ওয়েভ ইজ প্রুভড বাই দ্য ফলোয়িং ফেনোমেনা। কোন ঘটনা থেকে ট্রান্সভার্স নেচার বোঝা যায়? ইন্টারফারেন্স তা ঠিক নয়, ডিফ্র্যাকশান তাও নয়, ডিসপারশনও নয়। তাহলে কি? পোলারাইজেশন থেকে জানা যায় যে আলো হলো তির্যক তরঙ্গধর্মী, সুতরাং এটা সহজেই বলে দেওয়া যাচ্ছে। তারপরের কোশ্চেনে যায়, ডিক্রিজিং অর্ডার অফ ওয়েভ লেন্থ। দেখো ক্রমাগত ওয়েভ লেন্থ কমছে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, ইউভি রেজ, গামা রেজ। গামার ওয়েভলেন্থ সব থেকে কম, তাহলে লাস্টে গামা, গামা কিন্তু 4 নম্বরে রয়েছে, রোম্যান 4, তাহলে লাস্টে রোম্যান 4। তার আগে কে আছে দেখো? ইউভি, তাহলে তার আগে রোম্যান 3। তার আগে কে আছে? ইনফ্রারেড, তাহলে ইনফ্রারেড মানে তার সিম্বল হলো রোম্যান 1। তার আগে কে আছে? মাইক্রোওয়েভ, তাহলে রোম্যান 2। তাহলে ডি হলো কারেক্ট অপশান। তাহলে এনের কোশ্চেনের কারেক্ট অপশান হলো ডি। এইভাবে থিওরিটিক্যাল কিছু প্রশ্ন আমরা কিন্তু ভেবে নিলাম। এইরকম সাধারণ থিওরিটিক্যাল কোশ্চেন এখানে পড়ার সম্ভাবনা আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত আমাদের আলোচনা শেষ হলো। এইবার আমরা সিম্পল হারমোনিক মোশানে ঢোকার চেষ্টা করছি, এসএইচএমে যাচ্ছি। এবং তোমরা জানো এসএইচএমের ক্ষেত্রে যে শর্ত, যে পার্টিকেলের যে ত্বরণ অ্যাক্সিলারেশন, সেটা তার তাৎক্ষণিক স্মরণের সঙ্গে সমানুপাতি এবং বিপরীতমুখী। তো সেই শর্ত অনুযায়ী প্রথমেই দেখি একটা অঙ্ক দিয়েছি, দি ডিসপ্লেসমেন্ট এক্স অ্যান্ড ভেলোসিটি ভি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এসএইচএম আর রিলেটেড থ্রু দ্য ইকুয়েশন। কী বলেছে ইকুয়েশনটা? কী বলেছে? 4v² = 25 - x²। তখন বলছে দেন ইটস টাইম পিরিয়ড। তাহলে এর টাইম পিরিয়ড কতখানি এটা তোমাকে বলেছে। এবার আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন বা এ পেয়ে যেতে পারি, এফ বা এ বলতে পারো। তাহলে এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, 4 × v² হলো 2v আর ভি এর হলো dvdx = 25 ডিফারেন্সিয়েশন 0 - 2x। তাহলে দেখো 8 ভি dvdxটাকে আমরা কিন্তু বলি অ্যাক্সিলারেশন, তাহলে 8a = -2x। তাহলে a -x/4 বা 1/4x। দেখো a সমান আমরা জানি এসএইচএমে -ω²x, তাহলে সেখান থেকে তুলনা করলে ω² = 1/4, তাহলে ওমেগা সমান কত? 1/2। তোমার কাছে কী চেয়েছে? টাইম পিরিয়ড। টি সমান কত? 2π/ω। তাহলে কত দাঁড়ালো? ওমেগার মান বসিয়ে দাও 1/2, তাহলে 2π / 1/2, তার মানে 4π। তাহলে টাইম পিরিয়ড হলো 4π, তাহলে সি হলো কারেক্ট। তাহলে এই এসএইচএমের ফার্স্ট কোশ্চেনের আনসার হলো সি, একের কোশ্চেনের উত্তর হলো সি। এইবারে নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখা যাক সেটা। নেক্সট কোশ্চেনে বলছে যে এ পার্টিকেল এক্সিকিউট এসএইচএম অফ টাইপ x = a sin ωt। তার মানে মধ্যবিন্দু থেকে যাত্রা শুরু করছে। ইট টেক্স টাইম t1 টু গো ফ্রম x = 0 টু x = a/2। তোমরা জানোই যে x = 0 থেকে x = a/2 মানে অ্যাম্পলিটিউডের হাফ ডিস্টেন্স যেতে যে সময় লাগে সেটা পর্যায়কালের 12 ভাগের 1 ভাগ। আর এইখান থেকে এইখানে যেতে, অর্থাৎ a/2 এই ডিস্টেন্স থেকে এতে যেতে সময় লাগে, এইটুকুটা সময় লাগে t/6। অর্থাৎ কি না, এই 4 ভাগের 1 ভাগ অসিলেশনে সময় লাগে, এই দুটো যোগ করলে দেখবে t/4। এবং এটা যাত্রা শুরু করেছে এই মধ্যবিন্দু থেকে। এবার তোমার কাছে বলছে যে t2 হচ্ছে a/2 থেকে এতে যাওয়ার সময়, অ্যান্ড টাইম t2 টু গো ফ্রম a/2 টু এ। তাহলে দেখো প্রথমে 0 টু a/2তে যেতে t/12, তারপরে এক্ষেত্রে t/6, দেন দ্য রেশিও t1:t2। t1 ছিল t/12, t2 হলো কত? t/6, তাদের রেশিও 6:12, তার মানে কত হলো? 1:2। তাহলে বি হলো কারেক্ট আনসার। তাহলে 2-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে গেছি। 3 নম্বর প্রশ্নে কি বলছে আমাদের দেখা যাক। 3 নম্বর প্রশ্নে বলছে স্টার্টিং ফ্রম অরিজিন এ বডি এক্সিকিউট এসএইচএম উইথ এ পিরিয়ড 2 সেকেন্ড, আফটার হোয়াট টাইম উইল ইটস কাইনেটিক এনার্জি বি 75% অফ টোটাল এনার্জি। আমরা একটু দেখে নিই কাইনেটিক এনার্জির মান কত? 12 m² × a² - x², যখন x দূরত্বে আছে। পোটেন্সিয়াল এনার্জি কত? 12 m
ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আর টোটাল এনার্জি কত? ইটি। দুটো যোগ করলে হয় দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখানে দেখো ইপি বাই ইটি যদি তুমি করো সব কেটে কুটে গিয়ে থাকছে এক্স বাই এর হোল স্কোয়ার। সুতরাং আমরা যদি পোটেন্সিয়াল এনার্জি থেকে করি আমাদের কাছে ব্যাপারটা আরও সহজ হয়ে যায়। কাইনেটিক এনার্জি 75% অফ টোটাল এনার্জি, তাহলে পোটেন্সিয়াল এনার্জি বাদ বাকি 25%। তাহলে 25% হলো টোটাল এনার্জি, তাহলে ইপি বাই ইটি হলো 25%, মানে 1/4 সমান সমান এক্স বাই এর হোল স্কোয়ার। তাহলে এক্স সমান সমান কত দেখো, রুট করলে পড়ে a/2। তাহলে এবার a/2 পজিশনে আসতে কত সময় লাগবে? আফটার হোয়াট টাইম কাইনেটিক এনার্জি 75%, অর্থাৎ অফ টোটাল এনার্জি মানে পোটেন্সিয়াল এনার্জি 25%। তখন কত দূর গেছে? x=0 থেকে কত দূর গেছে? x=a/2। আমরা তো জানি x=0 to a/2 যেতে সময় লাগে, পর্যায়কাল টি হলে t/12। টি বলে দিয়েছে 2 সেকেন্ড, তাহলে সময় লাগবে কত? 2/12, মানে কত সেকেন্ড? 1/6 সেকেন্ড। সো দ্য টাইম রিকোয়ার্ড ইজ 1/6 সেকেন্ড। খুব সহজভাবে এই অঙ্কটি আমরা করে ফেলতে পারলাম। প্রবলেম নাম্বার 3 আমাদের সলভ হয়ে গেল। এইবারে আমরা যাব 4 নম্বরের প্রবলেমে। তাহলে আমাদের নেক্সট প্রবলেমে আমরা যেতে যাচ্ছি। 4 নম্বর প্রবলেম কি বলছে, কি সংক্রান্ত? বলছে the xt graph of a particle undergoing S.H.M is as shown in the adjacent figure। এই যে এক্স ভার্সেস টি, ওয়াই অ্যাক্সিসে নিয়েছি এক্সকে, এক্স অ্যাক্সিসে নিয়েছি টিকে, এই কার্ভ দেখানো হয়েছে। এবং এই কার্ভে বলছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 4/3। দেখো অ্যাক্সিলারেশন সমান আমরা জানি -ω² এক্স। তাহলে আমাদের কী দরকার? ওমেগা দরকার, এক্স দরকার। ওমেগা সমান আবার জানি 2π/t। তাহলে ওমেগা সহজে বেরিয়ে যাবে, কারণ এখানে পর্যায়কাল মানে সমদশায় আসতে সময় লেগেছে কত দেখো 8 সেকেন্ড। তাহলে টি হলো 8 সেকেন্ড, তাহলে ওমেগা হলো 2π/8, মানে 5/4। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নটার প্রথম কথা ওমেগা বেরিয়ে গেল। হোয়াট টু ডু? উই আর টু ক্যালকুলেট এক্স, এবং এক্স কখন বের করতে হবে? টি সমান 4/3 সেকেন্ড। তাহলে এক্স আর টি এর রিলেশন দেখতেই পাচ্ছ, সাইনুসয়েডাল কার্ভ অরিজিন থেকে শুরু করেছে। তাহলে এই ক্ষেত্রে এস.এইচ.এম এর ইকুয়েশন x=a sin ωt। এবার দেখো অ্যাম্পলিটিউড বলে দিয়েছে 1 সেন্টিমিটার ছবি অনুযায়ী, তাহলে এ হলো 1 সাইন ওমেগা কত? ওমেগা সমান π/4 ইন্টু টি কত সেকেন্ড বলেছে? টি বলে দিয়েছে 4/3 সেকেন্ড। তাহলে এখানে 4/3 বসিয়ে দাও, সমান সমান সাইন কত হলো দেখো 4 কেটে গেল π/3, মানে √3/2। তাহলে এখন আমার অ্যাক্সিলারেশন সমান সমান কত? -ω² এক্স, মাইনাস ওমেগা বেরিয়েছিল π/4 তার হোল স্কোয়ার ইন্টু এক্সের মান কত? √3/2, তার মানে কত হলো? -π² ইন্টু √3, 4×4 = 16, 16 × 2 = 32, তাহলে -√3π²/32। দেখো এইখানেতে এই ভ্যালুটা আছে লাস্টের অপশানে -√3π²/32। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো ডি। সুতরাং 4 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট অপশান হচ্ছে গিয়ে তোমার ডি। এইবার আমাদের 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। কি বলছে? এ পার্টিকেল স্টার্টস অসিলেটিং ইন S.H.M ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন উইথ টাইম পিরিয়ড টি। দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি অ্যাট টাইম t = t/12। দেখো ঘুরিয়ে বলছি আমরা, t = t/12 মধ্য অবস্থান থেকে গেছে, t = t/12 কোথায় যায়? সে যায় কত দূরে? x=a/2-তে। তাহলে a/2 অবস্থানে গেলে তার কাইনেটিক এনার্জি কত, পোটেন্সিয়াল এনার্জি কত? দেখো পোটেন্সিয়াল এনার্জি আর মোট এনার্জির যে অনুপাত আমরা এখানেই দেখলাম, বাই টোটাল এনার্জি সমান সমান এক্স বাই এর হোল স্কোয়ার। তার মানে কত হলো দেখো, এক্সের মান a/2, তাহলে a/2 বাই এর হোল স্কোয়ার মানে হাফের হোল স্কোয়ার, মানে 1/4। তাহলে পোটেন্সিয়াল এনার্জি হলো 1/4 অংশ, তাহলে কাইনেটিক এনার্জি কত অংশ? 3/4 অংশ। তাহলে কাইনেটিক এনার্জি ইজ টু পোটেন্সিয়াল এনার্জি কত? পোটেন্সিয়াল এনার্জি 3/4 ইজ টু 1/4, তার মানে কত? 3:1। তাহলে কাইনেটিক এনার্জি এবং পোটেন্সিয়াল এনার্জির অনুপাত হলো 3:1। সুতরাং 3:1 কারেক্ট। 5-এর সি হলো কারেক্ট আনসার, তাহলে 5-এর সি আনসার হলো কারেক্ট। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করি। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলছে?
Find the frequency of vibration of mass m if it is displaced slightly from the mean position as shown in the adjacent figure. দেখো এখানে পাশের চিত্রে কটা স্প্রিং আছে, একটা দুটো তিনটে চারটে স্প্রিং, 1 2 3 4টে স্প্রিং আছে। এবার তোমরা জানো একটা মাস যদি কানেক্টেড থাকে স্প্রিংয়ের তাহলে তোমার কাছে কি চেয়েছে, ফ্রিকোয়েন্সি কি হয়, দেখো ওমেগা সমান সমান দেখা যায় √k/m, এটা দেখা যায় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে এম হলো যে মাসটাকে ডিসপ্লেস করেছে আর কে হলো একটা স্প্রিং হলে কে, তাহলে এতগুলো স্প্রিং হলে কী হবে, ইকুইভ্যালেন্ট যে বল ধ্রুবক সেটা দেখতে হবে। দেখো 1 আর 2 কীভাবে আছে সিরিজে, এবং সিরিজে কে টুকে যদি দুটো স্প্রিং থাকে তাহলে তাদের তুল্য বল ধ্রুবক, তাদের মানের দুটো সমান হলে মানের অর্ধেক হয়। তাহলে দেখো এইখানে আমার একটা স্প্রিং আমি মনে মনে ভাবছি তার বল ধ্রুবক তাহলে দুটো 2K সিরিজে মানে কে হলো, আর এদিকে কি আছে দেখো এই দুটো কিন্তু প্যারালালে আছে, কে আর 2K তার মানে হলো 3K। তাহলে দেখো এখন আমার স্প্রিংয়ে এই যে কে আর 2K দু প্রান্তে থাকা মানে এরা ইনফ্যাক্ট প্যারালালে থাকা, আর প্যারালালে থাকলে কি হয়, প্যারালাল কম্বিনেশনে থাকলে তুল্য বল ধ্রুবক, এই বল ধ্রুবকগুলো যোগ হয়ে যায়, তাহলে কে আর 3K যোগ হলো 4K। তাহলে এইখানে তুল্য বল ধ্রুবক হয়ে গেল কিন্তু আমাদের 4K। তাহলে ওমেগা সমান সমান কত, দেখো √4k/m। তাহলে খুব সহজভাবে আমরা পেয়ে গেলাম ওমেগার মান 4k/m। তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি ওমেগা সমান 2n π, তাহলে 1/2π লিনিয়ার ফ্রিকোয়েন্সি n সমান ইন্টু √4k/M। এইভাবে আমরা স্প্রিং সিস্টেমের বল ধ্রুবক সহজেই বের করতে পারব। এইখানে দেখো ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ মাস এম, এই ক্যাপিটাল এম মাসের টাইম পিরিয়ড অফ অসিলেশন চেয়েছে ইফ ইট ইজ ডিসপ্লেস স্লাইটলি ফ্রম দ্য মিন পজিশন, এটাকে স্লাইটলি মিন পজিশন থেকে ডিসপ্লেস করলে দেখো এর উপর রেস্টোরিং ফোর্স কিন্তু কে দিচ্ছে, স্প্রিং, সুতরাং এখানে রেস্টোরিং ফোর্স কিন্তু গ্র্যাভিটি দিচ্ছে না, তাহলে রেস্টোরিং ফোর্স ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডেড বাই দ্য স্প্রিং, সুতরাং স্প্রিংয়ের জন্যই রেস্টোরিং ফোর্স কাজ করছে। সুতরাং স্প্রিংয়ের যেমন মোশন হয় সেই অনুযায়ী এখানে টাইম পিরিয়ড পাবো। তোমরা দেখলে একটু আগে ওমেগা সমান কত হয় √k/m, তাহলে টি সমান পর্যায়কাল সমান জানো 2π/ω সমান 2π√m/k। তাহলে আমাকে কি বের করতে হবে, দেখো এম ভরকে আমি চাপিয়েছি, যদি আমি এম ভরকে চাপিয়ে থাকি তাহলে কেটা কি, কে হলো ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট সমতুল্য ফোর্স কনস্ট্যান্ট। দেখো আমরা একটু আগে বলেছি যে দুপাশে দুটো যদি আমাদের স্প্রিং থাকে এটাই কে হলো ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো দুপাশে দুটো স্প্রিং থাকা মানে তারা সমান্তরালে থাকা, সমান্তরালে যদি দুটো স্প্রিং থাকে দুটোই বল ধ্রুবক কে, সমান্তরালে হলে আমরা বলেছি বল ধ্রুবক তুল্য বল ধ্রুবক কী হয়, এই বল ধ্রুবকগুলোর মানের যোগফল, তাহলে k+k কত হলো 2K, তাহলে টি সমান কত 2π√m/2k ইন্টু m/2k তার রুট, তাহলে 2π√m/2k, এটাই বল ধ্রুবকের মান। সুতরাং আমাদের 7 নম্বর প্রশ্নেরও উত্তর হয়ে গেল। নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্নে আমরা যেতে যাচ্ছি। এবার 8 নম্বর প্রশ্নে কি বলছে তার, বলছে এ সিম্পল পেন্ডুলাম হ্যাজ এ টাইম পিরিয়ড t1 when on the earth's surface, t2 when taken to a height r above the earth's surface, where r is the radius of the earth, the value of t2/t1। দেখো এখানে তার মানে বুঝতে পারছো যে সিম্পল পেন্ডুলামের পর্যায়কালে টি সমান ফর্মুলা যেন 2π√L/g। এখানে পেন্ডুলামের কিন্তু কার্যকর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয়নি, তাহলে যা চেঞ্জ হচ্ছে সেটা জি এর। অন দ্য সারফেস যদি জি এর মান জি হয়, এইচ উচ্চতায় GH সমান কত হয় g/1 + h/r এর হোল স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলছে ইট ইজ টেকেন টু এ হাইট r অ্যাবভ দ্য আর্থ সারফেস, তাহলে স্মল এইচ সমান ক্যাপিটাল আর, তাহলে GH সমান কত g/1 + h/r, তো 1 এখানে r/r এর হোল স্কোয়ার, তাহলে 1 + 1 এর হোল স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার মানে 4, তাহলে GH সমান g/4। তাহলে প্রথম ক্ষেত্রে টি সমান 2π√L/g ছিল, এটাই ছিল আমাদের t1। দ্বিতীয় ক্ষেত্রে t2 সমান 2π√L/g এর মান কত বসাবো g/4, এই 4টা কিন্তু উপরে চলে যাবে, তাহলে 2π কত হলো 4L/g। এবার 4 রুটের মধ্যে 4 বাইরে এলে 2 চলে এলো,
2 ইন্টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, 2 পাই রুট এল বাই জি। এটাই তো আগে ছিল, এটাই তো T1, তাহলে এটা হলো টোয়াইস T1, তাহলে T2 সমান 2T1, তাহলে T2 যদি টোয়াইস T1 হয় তাহলে T2 বাই T1 অনুপাত সমান সমান দেখতেই পাচ্ছ যে 2, তাহলে এইখানে অনুপাতের মান হলো 2, তাহলে 8-এর কারেক্ট আনসার হলো গিয়ে ডি। 8 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হলো ডি। এইবার 9 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। 9 নম্বর প্রশ্নে কি বলছে, টু অসিলেটিং সিম্পল পেন্ডুলাম উইথ টাইম পিরিয়ডস আর ইন ফেজ অ্যাট এ গিভেন টাইম, দে আর এগেইন ইন ফেজ আফটার হাউ মাচ টাইম। এখানে একটা বলা হয়নি, একটা টাইম পিরিয়ড ছিল টি আর একটার 5T/4, হ্যাভিং টাইম পিরিয়ড টি অ্যান্ড উইথ টাইম পিরিয়ডস টি অ্যান্ড 5T/4 আর ইন ফেজ অ্যাট এ টাইম, দে আর এগেইন ইন ফেজ আফটার অ্যান্ড ইল্যাপস অফ টাইম। কত সময় পরে আবার সেম পিরিয়ডে আসবে, দেখো একটার টি আরেকটার 5T/4, তাহলে একটা সঙ্গে আরেকটার পর্যায়কালের তফাৎ হলো T/4। তাহলে যখনই আমরা একসঙ্গে যাত্রা শুরু করলাম ও কিন্তু T/4 ডিস্টেন্সে এগোচ্ছে। এই T/4 করে কবারে যদি আমার টি মেকআপ হয়ে যায় তাহলে আবার সেম ফেজে আসবে, তাহলে নিশ্চয়ই একটা পর্যায়কালে T/4 মেকআপ হলে 4টে পর্যায়কাল লাগবে। তাহলে একটা পর্যায়কালে T/4 করে এগিয়েছে, তাহলে 4টে পর্যায়কাল লাগবে। তাহলে এর নিজের পর্যায়কাল 5T/4, তাহলে 4টের পর্যায়কাল মানে ইন্টু 4, তার মানে 5T, তার মানে 5T সময় পরে ওরা আবার সেম ফেজে আসবে। আসলে 5T সময় পরে প্রথম দোলকটা কবার দুলবে, 5টা কমপ্লিট অসিলেশন দেবে, দ্বিতীয়টা 4টে, কিন্তু ওরা আবার কমপ্লিট 5টা অসিলেশন দেবে, এই 4টে, কিন্তু এরা আবার সেম ফেজে আসবে প্রথমে যেমন শুরু করেছিল। এটাই ছিল প্রবলেমটা। এইবারে আমরা 10 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করছি। 10 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, বলতে চাইছে অ্যান এরোপ্লেন ইজ অ্যাসেন্ডিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন ইন এ ডাইরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল। এটা উঠছে একটা এরোপ্লেন, অ্যাসেন্ডিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন এফ, এটা এফ ত্বরণে উঠছে কত, উইথ অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল। A simple pendulum of length L is suspended from the roof of the aeroplane. Find the time period of the pendulum. দেখো এবার টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম আমরা জানি টি ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি, কিন্তু কখনও যদি জি বদলে যায় তাহলে যে জায়গায় জি ড্যাস্ট বসাবো, এই তো প্লেন, তাহলে যে জায়গায় জি ড্যাস্ট বসিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। এরোপ্লেনটা উঠছে এফ ত্বরণে এদিকে, তাহলে দেখো এফের দুটো উপাংশ নিতে পারি, এদিকে এফ কস থিটা, এদিকে এফ সাইন থিটা। এবার দেখো তোমার জি কাজ করছে নিচে, তাহলে জি এর সাপেক্ষে আপেক্ষিক ত্বরণ ভার্টিক্যালি কতখানি বলো, জি প্লাস এফ সাইন থিটা, এটা ভার্টিক্যাল ডাইরেকশানে, আর হরাইজন্টাল ডাইরেকশানে ত্বরণ কত, এফ কস থিটা। তাহলে দুটো ভেক্টর আছে পরস্পর লম্ব, তাহলে কার্যকর ত্বরণ কী হবে, এদের যোগফল লব্ধি, তোমরা জানো আর স্কোয়ার, বা এখানে জি ড্যাশ যদি লব্ধি জি হয় তাহলে জি ড্যাশ স্কোয়ার সমান এই দুটোর স্কোয়ারের যোগফল, জি প্লাস এফ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এফ কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে জি ড্যাশ সমান কত, জি ড্যাশ সমান সমান রুট ওভার অফ কত হলো, জি প্লাস এফ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস কত, এফ কস থিটা তার হোল স্কোয়ার হলো। তাহলে এখন পর্যায়কাল কত, টি সমান 2 পাই রুট এল বাই জি ড্যাশ, মানে এল বাই জি ড্যাশের জায়গায় বসাচ্ছি রুট ওভার অফ কত বসাচ্ছি, জি প্লাস এফ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এফ কস থিটা তার হোল স্কোয়ার। এইবার দেখো এইটা জেনারেল ফর্ম, যদি লিফটটা ওপরের দিকে উঠতো, যদি আমার এরোপ্লেনের জায়গায় লিফট হতো, সে যদি ওপরে উঠতো তাহলে বুঝতে পারছো ওপরে ওঠা মানে হরাইজন্টালের সঙ্গে কোণটা কিন্তু তখন থিটা হতো 90 ডিগ্রি। আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হতো তাহলে দেখো এখানে যদি আমি বসাই কস 90 কিন্তু 0, সাইন 91, তাহলে টি সমান হতো 2 পাই রুট এল বাই জি প্লাস এফ। তাহলে ঊর্ধ্বগামী ত্বরণসহ ঊর্ধ্বগামী লিফটে দোলকটা থাকলে তার পর্যায়কাল হতো এটা। যদি এখন যদি নিচে নামতো তাহলে দেখো থিটা হলো ক্লকওয়াইজ সেন্সে মানে -90 ডিগ্রি। দেখো কস প্লাস 90 বসাও মাইনাস 90 বসাও 0 হয়ে যাবে, কিন্তু সাইন অফ -90 ডিগ্রি মানে মাইনাস সাইন 90 ডিগ্রি মানে -1, তার মানে জি মাইনাস এফ হয়ে যাবে, রুটের মধ্যে আবার হোল স্কোয়ারটা আউট হয়ে যাবে। তাহলে কত হবে, টি সমান
হয়ে গেল কত 2π√L/, এই যে এই নিচের রুট, নিচে আরেকটা এক্সট্রা রুট আছে কিন্তু G-F, রুটের বাইরে গিয়ে একটা হলো G-F। সুতরাং এই ফর্মটা কিন্তু জেনারেল ফর্ম, একটা থেকে যে কোনোটা আমরা পেতে পারি। এবারে যদি লিফটটা মন্দন সহ নিচে নামতো তাহলে এফের জায়গায় -F বসাতাম, যদি মন্দন সহ উপরে উঠতো তাহলে এখানে এফের জায়গায় -F বসাতাম, যদি নিচে নামতো মন্দন সহ তাহলে এফের জায়গায় কত বসাতাম, এফের জায়গায় -F বসিয়ে দিতাম। সুতরাং সেই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রগুলো আমরা কিন্তু পেয়ে যেতাম। সুতরাং এখানে আমরা বলেছিলাম এরোপ্লেন এফ ত্বরণে উঠছে, সেই ত্বরণকে দুদিকে ভেঙেছি, একটা অ্যালং দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা নিলাম ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাই ভার্টিক্যালি কার্যকর ত্বরণ হলো কত, G+F sin θ, হরাইজন্টালি F cos θ। তাই আমার মোট ত্বরণ যদি লব্ধি ত্বরণ G' হয়, G' স্কোয়ার সমান এই দুটো কম্পোনেন্টের হোল স্কোয়ার, সেখান থেকে G' পেলাম। আমরা বললাম যখন ঊর্ধ্বগামী লিফট হবে, আমরা তো হরাইজন্টালের সঙ্গে কোণ নিয়েছি, তাহলে ঊর্ধ্বগামী মানে সে ভার্টিক্যাল মোশন, তাহলে θ 90 ডিগ্রি। যদি নিম্নগামী লিফট হয় তাহলে এখানে ক্লকওয়াইজ মাপছি বলে θ কত বসালাম, -90 ডিগ্রি। এবং এই ক্ষেত্রে তাহলে যে কোনো ধরনের লিফটে ত্বরণ সহ উপরে ওঠা, নিচে নামা ইত্যাদি, লিফটের ছাদ থেকে যদি একটা আমার দোলক ঝোলে তাহলে সেই দোলকের পর্যায়কাল এরকম করে আমরা খুবই সহজে নির্ণয় করে ফেলতে পারবো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। কি বলছে দেখো, এ সিম্পল পেন্ডুলাম অফ টাইম পিরিয়ড T1, একটা সিম্পল পেন্ডুলাম আছে তার টাইম পিরিয়ড T1, তাহলে T1 সমান কত, 2π√L/G, তার মানে 2π√L/G এর মান আমরা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বসিয়ে নিলাম। দ্য পয়েন্ট অফ সাসপেনশন is now moved upward according to the relation y equals to kt², where y is vertical displacement, y হচ্ছে vertical displacement, the time period now becomes T2। তাহলে আমার এই রকম সরণ হলে টাইম পিরিয়ডে কি প্রভাব পড়বে, যদি ত্বরণ থাকে তাহলে একটা প্রভাব থাকবে, তাহলে জি এর জায়গায় কিছু একটা রিপ্লেসমেন্ট করতে হবে, তাহলে ত্বরণে যাওয়া দরকার। তাহলে ওয়াই সমান আমার বলেছিল kt² এবং কে এর মান 1 বলেছে, তাহলে কে সমান 1 যদি আমি পুট করে নিই তাহলে এলো ওয়াই সমান t²। কিন্তু আমার ত্বরণ দরকার, এটা তো সরণ, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ত্বরণ মানে ডট করে নিচ্ছি ও dy/dt আর কি, সমান 2t। তাহলে ত্বরণ, এটা বেগ বেরোলো y.dy/dt, বেগ বেরোলো। এবার দেখো ত্বরণ মানে ডবল ডট মানে d2y/dt2, তাহলে কী হবে, 2t এর t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় 2। সুতরাং ত্বরণের মান এখানে ওই পয়েন্ট অফ সাসপেনশন উপরে উঠছে ওই লিফটের মতন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে। গ্র্যাভিটি কাজ করছে কোথায়, নিচের দিকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্র্যাভিটির সাপেক্ষে ওর যে আপেক্ষিক যে ত্বরণ সেটা কত হলো, 10 + 2 কত হলো, 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আগে জি বসিয়েছিলাম 10, এখন তাহলে কত বসানো উচিত, 10 + 2 12। তাহলে এখন বলছে যে টাইম পিরিয়ড নাও বিকামস T2, তাহলে T2 সমান কত লিখতে পারি, T2 সমান 2π√L/12, 10-এর জায়গায় 12 বসিয়ে দিলাম। এবার বলছে T1²/T2², দেখো T1² করে নিলাম, T2² করে নিলাম, মনে মনে ভাবো। স্কোয়ার করলে 4π² কেটে গেল, এলটাও কেটে গেল, স্কোয়ারে হওয়ার ফলে রুটের বাইরে চলে এলো, এটা 1/12, এটা 1/10, 12 উপরে উঠবে, 10 নিচে, কারণ T2² নিচে আছে, এটা উপরে উঠলো, সমান 12/10 সমান কত, 6/5। সুতরাং এই রেশিওটা কত হলো, 12/10 মানে কত হলো, 6/5। তাহলে এখানে কত দাঁড়াবে, 6/5, তাহলে কত হলো এ। তাহলে 11 প্রশ্নের কারেক্ট আনসার হলো এ। এবার 12 নম্বর প্রশ্নে আমরা যেতে যাচ্ছি। The bob of a simple pendulum execute S.H.M in water with a time period T, while the time period of oscillation of air in air is T0. If the density of bob is এত, then T/T0। দেখো ডেন্সিটি বলেছে, জলে ডুবিয়েছি ইত্যাদি ইত্যাদি, তার মানে প্লবতার প্রশ্ন চলে আসছে। প্লবতার প্রশ্ন চলে আসছে মানে আপাত ওজনের প্রশ্ন আসছে, অ্যাফারেন্ট ওয়েট, অর্থাৎ অ্যাফারেন্ট ওয়েট থেকে জিকে বের করবো, পরিবর্তিত জি বা জি ড্যাশ, ভরের তো আর চেঞ্জ হয় না, তাহলে আমার ওজনের চেঞ্জ হওয়া মানে কার্যকরভাবে জি বদলে যাওয়া। এই রকম যখন পেন্ডুলাম ইত্যাদি সংক্রান্ত দেবে, সিম্পল পেন্ডুলামের কি বলেছে, ববটার সংক্রান্ত, ববের ডেন্সিটি বলে দিয়েছে, জলে ডুবিয়েছি, ডেন্সিটি যখনই বলেছে তখনই আমাদের প্রথম কথা হলো ভলিউম ধরে নিচ্ছি ববটার, লেট দ্য ভলিউম অফ দ্য বব, ভলিউম অফ দ্য বব বি ভি,
অফ দ্য বব ইকুয়ালস টু ভি। তারপরে কী করবো, ইকুয়েশন অফ মোশন লিখবো। ইকুয়েশন অফ মোশন মানে ববটাকে জলে ডুবিয়েছ, তাহলে ববের কি কাজ করছে, নিচের দিকে ওজন আর উপরের দিকে কি প্লবতা বা বয়েন্ট ফোর্স, তাহলে লব্ধি বল ওর ওজন মানে ওর আয়তন ইন্টু কি ভর করব, তার মানে ঘনত্ব দিয়ে গুণ করলাম 4/3 ইন্টু 10⁻³ এটা কিন্তু এসআই আছে রোটা, ইন্টু জি এটা হলো ওজন, মাইনাস বয়েন্ট ফোর্স কত, অপসারিত জলের ওজন ভি ইন্টু জলের ঘনত্ব 10⁻³ ইন্টু জি। তাহলে দেখো এখানে mg মাইনাস বি বয়েন্ট ফোর্স করা হলো সমান ma। এমটা কার, ওই ববটার, ভি ইন্টু কত, তার ঘনত্ব বলে দিয়েছে 4/3 ইন্টু 10⁻³। তার কি করতে হবে, ত্বরণ ধরে নিচ্ছি এ, তাহলে এখন ত্বরণ কিন্তু জি হবে না, জি এর জায়গায় এ হবে, তাকে বের করতে হবে। তাহলে আমি কি করলাম, mg মাইনাস বি সমান ma। প্লেন ইকুয়েশন অফ মোশন বা গতীয় সমীকরণ লিখে ফেললাম। কেন লিখে ফেললাম, কারণ আমার যখন জলে ডোবাচ্ছি না বস্তুর ওজন কিন্তু বদলে গেছে। ওজন বদলালো তুমি জানো তো, মাস ফান্ডামেন্টাল প্রপার্টি, তাহলে কার্যত কার চেঞ্জ হবে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে তার পরিবর্তিত মানটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো দুই পক্ষ থেকে কাকে কাকে কেটে দিচ্ছি, ভিকে কেটে দিলাম, 10⁻³ কেটে দিলাম, তাহলে কি থাকছে 4/3 জি মাইনাস জি মানে g/3, 4/3 মাইনাস 1 মানে 1/3 সমান সমান কত, 4/3 ইন্টু এ। তাহলে দেখো এ সমান সমান কত হলো, g/3 ইন্টু 3/4, 3 কেটে গেল, তাহলে এ সমান g/4। এ যদি g/4 হয়, দেখো T0 কত ছিল ইন এয়ারে, দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য বব ইন এয়ার ইজ T0, তাহলে T0 সমান 2π√L/g ছিল। এখন কত হয়েছে, টি হয়েছে, তাহলে টি সমান সমান কত, 2π√L ডিভাইডেড বাই g/4। এই 4টা ওপরে উঠবে, রুটের বাইরে এলে 2 হবে, তাহলে 2 ইন্টু উপরে যা আছে দেখো সেটাই আসছে 2π√L/g। 2π√L/g মানে কত, T0, দিস ইজ টোয়াইস T0। তাহলে দেখো টি সমান সমান টোয়াইস T0, তাহলে T/T0 সমান সমান 2, সুতরাং সি হলো কারেক্ট। তাহলে 12 সি হলো গিয়ে কারেক্ট আনসার। তাহলে 12 নম্বর প্রশ্নের আমরা কারেক্ট আনসার পেলাম সি। নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করছি। নেক্সট, when an oscillator completes 100 oscillations, its amplitude becomes 1/3 of its initial value. What will be the amplitude when it completes 200 oscillations? দেখো ড্যাম্পড মোশনের এখানে বলে দিয়েছে 100টা অসিলেশন পরে অ্যাম্পলিটিউড এ থেকে হয়েছে a/3, তার মানে 3/1 আর 200টা মানে আরও 100টা পড়ে এখন আছে a/3, তাহলে তার 1/3 অংশ হয়ে যাবে, তার মানে a/9। এটা কম্পোজিট প্রবাবিলিটি। যদি 300টা হতো এর 1/3 মানে a/27 হতো, যদি 400টা হতো a/27 1/3 মানে a/81 হতো, এইভাবে বেরোবে। তাহলে 200টা অসিলেশন প্লাস আরও 100 মানে 100 থেকে আরও 100 শেষে a/3, আরও 100 শেষে তার 1/3 ভাগ a/9। সুতরাং এখন আমার যেটা হবে সেটা 1/9 অংশ কী হবে, অ্যাম্পলিটিউডটা। সুতরাং সি হলো কারেক্ট অপশান। সুতরাং 13-এর কারেক্ট অপশান হলো সি। এবার কোশ্চেন নাম্বার 14-এ আমরা যাচ্ছি। 14-এ কী বলছে, পার্টিকেল অসিলেটিং আন্ডার এ ফোর্স F = -kx - bv ইজ এ কাইন্ড অফ, দেখো প্রথম টার্মটা থাকলে শুধু সিম্পল হারমোনিক মোশন F সমান -kx, সিম্পল হারমোনিক অসিলেশন, কিন্তু সেকেন্ড টার্মটা প্রপোর্শনাল টু ভেলোসিটি, এটা ড্যাম্পিং টার্ম আছে। সুতরাং এটা হলো ড্যাম্পড অসিলেশনকে বোঝাচ্ছে। তোমরা দেখেছো যে ড্যাম্পড মোশনের ক্ষেত্রে বায়ুর বাধাজনিত বল বেগের সঙ্গে সমানুপাতে, সুতরাং এটা ড্যাম্পড অসিলেশনকে বোঝাচ্ছে। এবার কি হচ্ছে, ইন কেস অফ ফোর্সড অসিলেশন, ওটা ড্যাম্পড হলো। ফোর্সড অসিলেশনে একটা বাইরে থেকে তোমরা জানো পিরিয়ডিক ফোর্স F = F0 cos pt, এরকম একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করা হয় যেটা কাজ করতে থাকে। সুতরাং এই ফোর্সটাকে বলা হয় ড্রাইভিং ফোর্স। এবং তোমরা জানো ড্রাইভিং ফোর্স এবং ড্রাইভারের যদি ফ্রিকোয়েন্সি সমান হয়ে যায়, ড্রাইভিং ফোর্স আর ড্রিভেন বডি, যে বডিটাকে ড্রাইভ করা হচ্ছে, দুটোর যদি ফ্রিকোয়েন্সি সমান হয় তখন অনুনাদ ঘটে, তখন রেজোন্যান্স ঘটে থাকে।
এখানে প্রথম শর্ত কি বলছে, ড্রাইভিং ফোর্স ইজ কনস্ট্যান্ট থ্রু আউট। তা তো নয়, ড্রাইভিং ফোর্স পিরিয়ডিক ফোর্স, পর্যাবৃত্তভাবে চেঞ্জ হচ্ছে, পর্যাবৃত্ত বল দেওয়া হয়, পিরিয়ডিক ফোর্স দেওয়া হয়। ড্রাইভিং ফোর্স ইজ অ্যাপ্লাইড মোমেন্টারালি, তা না, পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, তাকে অ্যাপ্লাই করা হয়। ড্রাইভিং ফোর্স হ্যাজ টু বি পিরিয়ডিক অ্যান্ড কন্টিনিউয়াস। ডেফিনেটলি ড্রাইভিং ফোর্স পিরিয়ডিক শুধু হবে না, তার সঙ্গে তাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। নেক্সট, ড্রাইভিং ফোর্স ইজ নট রিকোয়ার্ড, এটা তো একেবারেই ভুল। তাহলে সি হলো কারেক্ট। তাহলে 15 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হয়ে গেল সি। এইবারে আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কি বলছে দেখো 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনে বলছে, এ সিম্পল পেন্ডুলাম ইজ সেট আপ on a trolley which slides down a frictionless inclined plane making an angle theta with the horizontal. The time period of the pendulum is, দেখো এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে এবং এটা কীরকম স্মুথ, এতে একটা ট্রলি আছে, ট্রলিটা এই ইনক্লাইন প্লেন দিয়ে নামছে। এবার নামার সময় এর মোশন চেয়েছে। এখানে বলছে যে এর পর্যায়কাল কত হবে। আসলে এইখানে এরপর ফোর্স বা ত্বরণ কতটা হবে এটা দেখতে হবে। নততল বরাবর দেখো এইদিকে কাজ করছে এমজি সাইন থিটা, ওর ওজন কোন দিকে কাজ করে, সোজা নিচের দিকে। ওজনের দুটো কম্পোনেন্ট, একটা এদিকে লম্ব দিকে আর একটা তোমার হচ্ছে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। তাহলে ওজন এটা যদি এমজি হয়, এদিকের কম্পোনেন্ট হলো এমজি কস থিটা, এই দিকে কাজ করছে টি, আর এই দিকে দেখো তোমার অলিক বলজনিত ত্বরণ জি সাইন থিটা, সেই জন্য অলিক বল এমজি সাইন থিটা। তাহলে কার্যকর ত্বরণ কিন্তু এদিকে নেই। তাহলে আমার কি হলো, টি সমান সমান এমজি কস থিটা থাকলো। তাহলে আমার ত্বরণ কত, অ্যাক্সিলারেশান টি বাই এম সমান জি কস থিটা। তাহলে ওর পর্যায়কাল কী হবে, টি সমান কত হয়, 2π√L/g, 2π√L/g, জি এর জায়গায় কত করব এ, এর জায়গায় কত করব জি কস থিটা। সুতরাং এর পর্যায়কাল হবে টি সমান 2π√L/g কস থিটা। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। নেক্সট প্রবলেমটি কি বলে, প্রবলেম নাম্বার 17। প্রবলেম নাম্বার 17 কি বলছে দেখো, বলছে যে এখানেতে তোমার দ্য মাস এম ইজ ফ্রি টু অসিলেট অন এ ফ্রিকশনলেস সারফেস, এম মাস, টাইম উইথ টাইম পিরিয়ড টি অ্যান্ড অ্যাম্পলিটিউড এ। এর অ্যাম্পলিটিউড বলে দিয়েছে অফ ভাইব্রেশন এ, টাইম পিরিয়ড টি। When the mass is in equilibrium position, another mass m is placed gently on it. What will be the new amplitude of oscillation? দেখো এইখান থেকে আমাদের বুঝতে হবে, আমাদের কিন্তু ফান্ডামেন্টাল ল প্রয়োগ করে এগোতে হবে। ফান্ডামেন্টাল ল এখানে কোনটা, এখানে ফান্ডামেন্টাল ল হলো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল। তুমি জানো S.H.M সম্পন্ন কণা যখন মধ্যবিন্দুতে আছে তখন ভি সমান সমান তার হলো কি এ ওমেগা, তার বেগ সর্বোচ্চ বেগ হয়। তাহলে এইখানেতেও কি বলছে যে দি মাস ইজ ইন ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে তার কতটা মোমেন্টাম ছিল এম ভি, তার মানে কত এম ইন্টু এ ইন্টু ওমেগা, এম ইন্টু এ ইন্টু ওমেগা। এইবার ওমেগার জায়গায় আমরা কি করবো, পর্যায়কাল টি বলে দিয়েছিল। এইবারে এর উপরে কাকে বসানো হয়েছে, স্মল এম ভরকে। তাহলে এখন ভর কত হলো, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এর তাহলে পর্যায়কাল ধরো অ্যাম্প্লিটিউড কত হবে চেয়েছি, নিউ অ্যাম্প্লিটিউড আমি ধরলাম এ ড্যাস্ট, তাহলে এ ড্যাস্ট বসালাম আর পর্যায়কাল ওমেগা ড্যাস্ট। এবার দেখো একটা স্প্রিং দুলছে একটা ভরের প্রভাবে, তাহলে তুমি জানো তো ওমেগা সমান সমান কত হয়, √k/m। তাহলে আমাদের ওমেগা ড্যাস্ট কত হবে, √k/, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এই মানগুলো বসালেই এ ড্যাস্ট বেরিয়ে যাবে, কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আগেকার ভরবেগ সমান ভরটা চাপাবার পরেকার ভরবেগ। তাহলে এম ইন্টু এ ওমেগা সমান সমান ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ড্যাস্ট ওমেগা ড্যাস্ট। এখন ওমেগাও জানি, ওমেগা ড্যাস্টও আমরা জানি, তাহলে বসিয়ে দিই এম ইন্টু এ ইন্টু ওমেগা, ওমেগা মানে কত √k/M সমান সমান ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ড্যাস্ট ইন্টু ওমেগা ড্যাস্ট মানে কত √k/M প্লাস স্মল এম। দেখো √k কিন্তু কেটে গেল এইখানে, তাহলে কী হলো এ ড্যাস্ট সমান সমান, দেখো এইখানে একটা রুটে উপরে একটা এম থেকে যাচ্ছে আর এইখানে
এইখানে রুটটা কেটে গেলে উপরে একটা রুট এম প্লাস এম থাকছে, তাহলে শেষ পর্যন্ত থাকলো এখানে উপরের রুট এম, আর এখান থেকে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ড্যাশকে ডান দিকে রাখলাম, সেটাকেই বাঁদিক করে লিখলাম। আর এইখানে এটা কেটে গেলে উপরে একটা রুট ওভার অফ এম প্লাস এম হতো, এটা নিচে নেমে এসছে, আর এইখানেও কেটে গিয়ে উপরে রুট এম আছে সেটাকে চাপালাম, আর এইটা যেটা নেমে এলো সেটা এম প্লাস এম, কারণ এখানে রুটের মধ্যে ওপরে ছিল, সেটা এ ড্যাশ করার ফলে এটা নিচে নেমে এসছে। তাহলে এ ড্যাশ সমান ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার রুট ইন্টু এ। তাহলে দেখো উপরে আছে কত ক্যাপিটাল এম, নিচে কত আছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। তাহলে এটাই কারেক্ট আনসার। তাহলে 17 কী হয়ে গেল, সি হলো কারেক্ট আনসার। এবং একটা ব্যাপার বলে দিচ্ছি যে এটাতে কারেক্ট কিনা, কারণ তুমি বুঝতেই পারছো যে যখন ভরটা চাপিয়ে দিয়েছি, এক্সট্রা ভর চেপে গেছে, তাহলে অ্যাম্পলিটিউড কমে যাওয়ার কথা। সুতরাং এখানে নিচে বড় সংখ্যা দিয়ে ভাগ হবে, এটাই স্বাভাবিক। এবং প্রত্যেকটা পার্টের মধ্যে দেখো একমাত্র বি নিয়ে একটা কনফিউশন ছিল, অন্যগুলোতে কিন্তু দেখো আমাদের কিন্তু নিচে ছোট সংখ্যা ছিল। সুতরাং অন্য অপশান এ এবং ডি দেখে দেখেই তুমি বাদ দিয়ে দিতে পারতে। সুতরাং এখানে পরেও কিন্তু মাসটা যোগ হয়েছে, এবং ডাইরেক্ট সিম্পল ক্যালকুলেশন বলেই এটার সমান হলো এ ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। সুতরাং এইখানে 17 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা 18 নম্বর কোশ্চেনে যাব। 18 নম্বর কোশ্চেনে কী বলছে দেখা যাক। দেখো 18 নম্বর কোশ্চেনে বলছে ড্র দ্য এফ এক্স কার্ভ। এফ সমান তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্সও ভ্যারিয়েবল এফও ভ্যারিয়েবল, লিনিয়ার আছে, তাহলে স্ট্রেট লাইন কার্ভ হবে উইথ একটা নেগেটিভ সাইন আছে। যদি নেগেটিভ না হতো তাহলে ফার্স্ট এবং থার্ড কোয়াড্রান্টে হতো, দিলে ওয়াই অ্যাক্সিসে এফ, এক্স অ্যাক্সিসে এক্স নিয়েছি। যদি আমার প্লাস হতো তাহলে ফার্স্ট থার্ড কোয়াড্রান্টে হতো, যেহেতু মাইনাস আছে তাই সেকেন্ড ফোর্থ কোয়াড্রান্টে। অর্থাৎ দেখো এক্স যতক্ষণ পজিটিভ এফ কিন্তু নেগেটিভ, আর এক্স যখন নেগেটিভ এফ পজিটিভ। সুতরাং আমার এই যে এ বি রেখা, এটাই হলো এফ ভার্সেস এক্স লেখচিত্র। এবার বলছে ভি এক্স গ্র্যাফ কেমন হবে। তুমি জানো ভি সমান সমান প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার। এ স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ভি স্কোয়ার বাই এ ওমেগা তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। দেখো তুমি ওই ফর্মটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 1। সুতরাং এটা কিসের ইকুয়েশন, না ইলিপসের ইকুয়েশন। সুতরাং ইকুয়েশন অফ দ্য ইলিপস তুমি পেয়ে গেছো। সুতরাং এখানে তোমার কাছে চেয়েছিল ড্র দ্য কার্ভ, তাহলে কার্ভটা কেমন হবে, একটা ইলিপস হয়ে যাবে। এখানে ওয়াই অ্যাক্সিসে কাকে নিয়েছো, ভিকে নিয়েছো, এক্স অ্যাক্সিসে কাকে নিয়েছো, এক্সকে নিয়েছো, তাহলে ভি ভার্সেস এক্স কার্ভ হয়ে গেল। কেমন, নেচার অফ দ্য কার্ভ ইজ ইলিপস। নেক্সট কোশ্চেন বলছে দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ এ পার্টিকল অফ মাস 1 kg in motion along x-axis is given by u equals to 4 into 1 minus cos 2x joule, where x is in meter. The period of small oscillation, অর্থাৎ x এর মান যদি ছোট হয় তাহলে তার টাইম পিরিয়ড অফ অসিলেশন কত হবে। দেখো ইউ সমান কত, 4 ইন্টু 1 মাইনাস কস 2x। ইউ মানেই পোটেন্সিয়াল এনার্জি, তাহলে এর যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস ডেল ইউ ডেল এক্স করি, হ্যাঁ ডেল ইউ ডেল এক্সই করি। আচ্ছা মাইনাস করে নিই, তাহলে কত হলো দেখো 4 সমান সমান মাইনাস ডেল ইউ ডেল এক্স। তাহলে কত হলো 4 থাকলো, 1-এর হলো 0 মাইনাস কসের হলো মাইনাস মাইনাস প্লাস সাইন 2x। আচ্ছা ফর্মুলায় একটা কিন্তু মাইনাস আছে সেটা বসলো, ইন্টু 2x-এর হলো গিয়ে 2। তাহলে মোট কত হলো দেখো -8 সাইন 2x। এবার তোমার বলে দিয়েছে এক্স ভেরি ভেরি স্মল, এক্স যদি স্মল হয় এবং এক্সকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে সাইন 2x সমান সমান 2x বসাতে পারি। সো দিস ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 2x, যেহেতু এক্স স্মল এবং এক্সকে কিসে কোন ইউনিটে প্রকাশ করেছি, রেডিয়ানে। সো এফ সমান -16x, এটা এফ বেরোলো। তাহলে এ ত্বরণ সমান এফ বাই এম সমান সমান -16/1 ইন্টু এক্স, তাহলে -16x। এ সমান সমান কত হয়, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগা স্কোয়ার সমান কত কম্পেয়ার করে বলতে পারি, নিশ্চয়ই 16।
তাহলে ওমেগা ইকুয়ালস টু 4, টি সমান কত 2π/ω, তার মানে কত 2π/4, তার মানে কত π/2। সুতরাং আমাদের এখানে টাইম পিরিয়ড বেরোলো π/2, সুতরাং 19-এর কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবারে নেক্সট প্রবলেম, আজকে লাস্ট প্রবলেম এটা। দুটো মাস আছে, একটা M1 আর একটা M2, আর সাসপেন্ডেড টুগেদার বাই massless spring of force constant K. When the masses are in equilibrium, M1 is removed without disturbing the system. What is the amplitude and frequency of vibration? প্রথমে দেখো অ্যাম্প্লিটিউড। দেখো এখন যদি আমার M1 যখন যুক্ত ছিল, এই সিস্টেমটা যদি এ পরিমাণ এক্সেস নেমে থাকে, তাহলে এক্সট্রা ফোর্স কত বলো তো, K × A, স্প্রিং এতটা বল দেবে। এটাই কাকে ব্যালেন্স করেছিল, M1-কে। তাহলে এইটাই অ্যাম্প্লিটিউড পজিশন এখন যেটা নেমে আছে, এবার ওকে তুলে নিলে ওইটাকে অ্যাম্প্লিটিউড করেও দুলতে থাকার কথা। তো অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশন A = কিন্তু হয়ে গেল M1G/K। বোঝা গেছে যে M1 এক্সট্রা মাস ছিল, তার জন্য যে করসপন্ডিং ওয়েট তাকে ব্যালেন্স করেছিল স্প্রিং, তার জন্য স্প্রিংয়ের যে ডিসপ্লেসমেন্ট সেটা এ হলে দ্যাট ইজ দ্য অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশন। তাহলে অ্যাম্প্লিটিউড বের করা খুবই সহজ, যে তখনকার এক্সট্রা ফোর্সটা ওই M1G এক্সট্রা ফোর্সটাকে ব্যালেন্স করেছিল। সো A = M1G/K। এইবার দেখো M1-কে যখন তুলে নিয়েছি, তাহলে M2 শুধুমাত্র স্প্রিংয়ে যুক্ত আছে। তাহলে স্প্রিংয়ে যদি আমার M2 ভর যুক্ত থাকে, স্প্রিংয়ের আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি √K/M2। সুতরাং এখনও এবং লিনিয়ার ফ্রিকোয়েন্সি n = 1/2π√K/M2। সুতরাং M2 একটা মাত্র ভর হয়ে গেছে, সে যেমন M ভর অসিলেট করে সেরকমই ভাইব্রেশন দেবে। সুতরাং তার অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ω √K/M2 হবে। এবং লিনিয়ার ফ্রিকোয়েন্সি কী হলো, n = 1/2π√K/M2 হবে। এইভাবে আমরা খুব সহজভাবে SH